আনচেঞ্জড অর অনলি স্লাইটলি মডিফাইড। আনচেঞ্জড অথবা মডিফাইড এটা বলতে বোঝাচ্ছে যে এখানে তোমার মানে পোর্স গুলো একদম ব্লক হয়ে যায় না। হ্যাঁ, ওয়ার্প এবং ওয়েফটের মাঝখানে যে ইন্টারস্টিসটা আছে, সেই ইন্টারস্টিসের মাঝখানে কিছুটা গ্যাপ থাকে, মূলত যেই গ্যাপ গুলো দিয়ে আর কি এয়ার পারমিয়েবল থাকে আর কি ফ্যাব্রিকটা। তো সেটা একেবারে পুরাপুরি ব্লক হয় না। ব্লক না হওয়াতে কিছুটা যে ব্রিদেবল যেই প্রপার্টিটা সেটা সে শো করে আর কি। তো এই কারণে বলছি কি যে ওয়াটার রিপেলেন্ট ফিনিশ সুইটেবল ফর অ্যাপারেল অ্যাপ্লিকেশন, পার্টিকুলারলি ফর সামার ড্রেস ম্যাটেরিয়াল। অর্থাৎ আমরা যদি একটু পরেই আমাদের ওয়াটার রিপিলেন্ট এবং ওয়াটার প্রুফের একটা পার্থক্য আমরা দেখব, তো এই পার্থক্যটাতে দেখা যাবে যে তোমার ওয়াটার প্রুফ ফ্যাব্রিক গুলো আসলে খুব একটা তোমার মানে কমফোর্টেবল না। ওয়াটার প্রুফ যেগুলো আছে, কারণ সেটাতে একদমই তোমার কোনো প্রকার ইয়ার ভ্যাপার কোনো কিছু তোমার হচ্ছে আহ, চলাচলে পারমিট করে না আর কি। হ্যাঁ, এটা একটা সমস্যা। তো কিন্তু ওয়াটার রিপেলেন্ট গুলা এদিক থেকে সুইটেবল কিছুটা, ওই যে ব্রিদেবল হওয়ার কারণে আমরা অ্যাপারেল অ্যাপ্লিকেশন এটা ইউজ করতে পারি। অর্থাৎ ধর রেইনকোট, জ্যাকেট, এই ধরনের জিনিস যেটা আমরা গায়ে পরবো, হ্যাঁ, সেখানে আমরা এই কমফোর্টেবিলিটিটা থাকাতে এটা আমরা ইজিলি হচ্ছে ওয়ারেবল ক্লথ হিসেবে এটা আমরা ইউজ করতে পারি আর কি। হ্যাঁ, যেটা হয়তো ওয়াটার প্রুফ ফ্যাব্রিক কিন্তু আমরা পুরোপুরি মানে ড্রেস হিসেবে ইউজ করতে পারবো না আসলে। হ্যাঁ, অন্য পারপাজে ইউজ করা যাবে, কিন্তু গায়ে পরার জন্য ওয়াটার প্রুফ ফ্যাব্রিক গুলো ভাবে ইউজ করা যায় না, কারণ ওগুলো কমফোর্টেবল হয় না আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এটা বলছে যে আচ্ছা, এই জিনিসটা এখানে বলা হয়েছে যে রিপিলেন্ট টেক্সটাইল যেগুলো, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল চয়েস ফর ক্রিয়েটিং ক্লদিং দ্যাট অফার প্রোটেকশন উইদাউট স্যাক্রিফাইসিং কমফোর্ট। তো কমফোর্টেবল অর্থাৎ এখানে আমরা যে প্রপার্টি গুলো ডিসকাস করা হচ্ছে এই স্লাইডে ওয়াটার রিপিলেন্ট প্রপার্টির, তার মধ্যে এটা যদি সামারি করি এটা দাঁড়াচ্ছে যে অর্থাৎ এখানে তোমার মূল যে প্রপার্টিটা সেটা হচ্ছে ওয়াটার রিপিলেন্ট ফ্যাব্রিক গুলো এয়ার এবং ভ্যাপার সার্কুলেট করবে, এবং এই সার্কুলেশনটার কারণে এরা একটা এনাফ কমফোর্টেবিলিটি দিবে, যেটার কারণে এটা দিয়ে আমরা ইজিলি ওয়ারেবল ক্লথ তৈরি করতে পারবো আর কি। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে এটার মূল প্রপার্টি। এখন এখানে কিছু অ্যাপ্লিকেশন দেওয়া আছে, অর্থাৎ আমরা শুধু কমন কিছু অ্যাপ্লিকেশনের কথা জানি, যেমন ছাতার কাপড় অথবা হচ্ছে তোমার জ্যাকেট এই টাইপের, কিন্তু এর বাইরে অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে। আম, যেমন যে রেইনকোট, যেটা তো বললাম আমি, হাইকিং প্যান্ট, হ্যাঁ, তারপর অ্যাথলেটদের বিভিন্ন কাপড় চোপড়ে এটা ইউজ হতে পারে। তারপরে ফুটওয়্যারে থাকতে পারে। তারপরে ক্যাম্পিং এ যে টেন্টের কাপড়, এটা খুব প্রচলিত। হ্যাঁ, টেন্ট তৈরির কাজে ইউজ করা যায়। মেডিকেল অথবা প্রোটেক্টিভ ক্লোদিং এ লাগতে পারে, হোম টেক্সটাইলে লাগতে পারে। অর্থাৎ অনেক জায়গায় এই ওয়াটার রিপিলেন্ট ফ্যাব্রিকের ইউজ হতে পারে। আচ্ছা, এই এই পার্থক্যটা পড়বা ভালো করে, পার্থক্যটা ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো। ওয়াটার প্রুফ এবং ওয়াটার রিপিলেন্টের পার্থক্য আমরা এই চ্যাপ্টারে কিন্তু মূলত ওয়াটার রিপিলেন্টের উপরে হচ্ছে পড়তেছি। সো এটার জন্য এটা প্রুফের সাথে এটার এক্স্যাক্টলি পার্থক্যটা কোথায় এটা জানার জন্য এই ডিফারেন্সটা খুব ইম্পর্টেন্ট। তো ওয়াটার প্রুফে মূলত কি থাকে যে ইন্টারস্টিচ গুলো একদমই ফিল্ড অবস্থায় থাকে। ইন্টারস্টিচ বলতে ওয়ার্প এবং ওয়েফটের যে ইন্টারসেকশন, এগুলো একদম ফিল আপ থাকে, অর্থাৎ কোনো গ্যাপ থাকে না, যে কারণে কোনো এয়ার সার্কুলেশন হওয়ার কোনো চান্স থাকে না আর কি ওয়াটার প্রুফ ফ্যাব্রিক গুলোতে। বাট রিপিলেন্টের ক্ষেত্রে দেখতেছি যে ইন্টারস্টিচ গুলো ওপেন থাকে। ওয়াটার প্রুফ হচ্ছে কমপ্লিটলি ইমপারভিয়াস টু ওয়াটার, অর্থাৎ একেবারেই ওয়াটার এন্ট্রি করতে পারবে না। আর রিপিলেন্টের ক্ষেত্রে ওয়াটার পারমিবিলিটি হবে খুবই স্মল অ্যামাউন্টে, এবং সেটা কখন, যখন হাইড্রোস্ট্যাটিক প্রেসার অনেক বেশি হবে তখন। মানে নর্মাল কন্ডিশনে ওয়াটার পারমিয়েবল হবে না, বাট এটার কন্ডিশনটা চেঞ্জ করলে বা এক্সট্রিম কন্ডিশনে সেটা পারমিয়েবল হবে কিছুটা। প্রুফের ক্ষেত্রে কি কমপ্লিটলি ইমপারভিয়াস টু এয়ার, আর ওয়াটারের ক্ষেত্রে, ওয়াটার রিপিলেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে এয়ার পারমিয়েবল। আচ্ছা, আর প্রুফের ক্ষেত্রে ইভেন ইফ দ্য হাইড্রোস্ট্যাটিক প্রেসার ইজ ভেরি হাই, তখনও তোমার হচ্ছে কোনো প্রকার ওয়াটার এয়ার কোনো কিছু পারমিয়েবল হবে না। বাট রিপেলেন্টের ক্ষেত্রে এটা পারমিয়েবল হবে। ওয়াটার প্রুফের সমস্যা হচ্ছে ফ্যাব্রিক অনেক স্টিফ হয়ে যায়, প্লায়েবল থাকে না। প্লায়েবল মানে কি, ফ্যাব্রিকের যে নর্মাল ভাঁজ হওয়ার প্রবণতা বা এটাকে আমরা যে যে কোনো ফরম্যাটে ইউজ করতে পারি, এই প্লায়েবিলিটিটা থাকবে না, স্টিফ হয়ে যাবে। বাট রিপেলেন্টের ক্ষেত্রে এই সমস্যাটা হবে না, প্লায়েবল থাকবে ফ্যাব্রিক। ওয়াটার প্রুফটা পার্মানেন্ট ফিনিশ, আর অর্থাৎ এটা তোমার ফ্যাব্রিকের একটা অংশ হয়ে যায়, এটাকে ওয়াশ করলেও উঠে না একদম, পার্মানেন্টলি এটা ফ্যাব্রিকেরই একটা পার্ট হয়ে যায়। বাট রিপেলেন্টের ক্ষেত্রে এটা কিছুটা ডিউরেবল এবং রিনিউয়েবল ফিনিশ, অর্থাৎ এটা সময়ের সাথে সাথে এই ফিনিশটা তোমার
কি বলে ফ্যাব্রিক সার্ফেসটা কিছুটা কমে যেতে পারে বা রিডিউস হয়ে যেতে পারে তার ইফেক্টটা, এবং সেক্ষেত্রে এটাকে আবার নতুন করে অ্যাপ্লাই করা লাগতে পারে আর কি। তো এক্সাম্পল দেওয়া আছে, যেমন হচ্ছে আমরা ওয়াটার প্রুফ করার জন্য ফ্যাব্রিকের সার্ফেসে অ্যাকচুয়ালি একদম ইভেন একটা কোটিং এর মতো ব্যবহার করি, যে কোটিংটা একদম একটা কন্টিনিউয়াস ফিল্মের মতো তৈরি করে থাকে ওয়াটার প্রুফের ক্ষেত্রে। যেমন হচ্ছে রাবার অথবা পলিইউরেথিন, পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, এগুলো বিভিন্ন পলিমারের তোমার সলিউশন দিয়ে ফ্যাব্রিক সার্ফেসে কোটিং করা হয়, যেটা একটা ফিল্মের মতো তৈরি করে থাকে ওয়াটারপ্রুফ হওয়ার জন্য। আর রিপেলেন্টের ক্ষেত্রে আমরা কি করি, যে সারফেস ডিপোজিশন করি, এমন কিছু কেমিক্যাল ইউজ করি যেটা সারফেসে ডিপোজিটেড অবস্থায় থাকে, কোনো কন্টিনিউয়াস ফিল্ম তৈরি করে না। এবং এর ডিপোজিশনটা এমন ভাবে হয় যে সেটা ইজিলি তোমার কিছু তার ভিতরে কিন্তু ওপেন পোর্স থাকে, যেটা দিয়ে ওই এয়ার পারমিয়াবিলিটিটা সে এনশিওর করে আর কি। তো এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটা প্রায় আসে, এটা ভালো করে পড়বা। খুবই সহজ জিনিস, বাট পড়তে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন আসো আমরা খুব কুইক একটা কেমিস্ট্রি একটু দেখবো। সেটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি আমাদের এখানে এই চ্যাপ্টারে আমার উদ্দেশ্য কি, যে একটা ফ্যাব্রিককে ওয়াটার রিপিলেন্ট বানাইতে হবে, তাই না? তো সেটা বানানোর জন্য আমাকে একটু জানতে হবে যে অ্যাকচুয়ালি ফ্যাব্রিক ওয়েট হয় কিভাবে। মানে আমি যদি এটা যদি আমার জানা থাকে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, যে ফ্যাব্রিকটা আসলে ওয়েটিং হচ্ছে কিভাবে, তাহলে আমি ওই জায়গাগুলোতে আমি হচ্ছে ব্যারিয়ার ক্রিয়েট করে এটা ওয়েটেবিলিটিটাকে বাধাগ্রস্ত করতে পারবো, তাই না? তো এই জন্য আমাদের এই ওয়েটিং এর যে কেমিস্ট্রি, সেটা আমরা একটু সংক্ষেপে জানার চেষ্টা করব। এগুলোর আসলে অনেক ডিটেলস আছে, বাট এখানে আমি খুব সংক্ষেপে আর কি, যা যতটুকু না বুঝলেই না অতটুকু রাখার চেষ্টা করছি। আহ সো এটাতে খুব মানে অনেক বেশি গভীরে আমরা যাব না এটার, ফিজিক্যাল কেমিস্ট্রি অফ ওয়েটিং যেটা বলছি। তো এটা জাস্ট এইটুকু বোঝার চেষ্টা করব যে ফ্যাব্রিকে যে ওয়াটার দিয়ে ফ্যাব্রিকটা যে ওয়েটিং হয়, সেটা কি কেমিস্ট্রিতে ওয়েটিং হয়। তো সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে এটাকে কিভাবে আমি বাধাগ্রস্ত করব সেটা আমার আয়ত্তে আসবে আর কি, সেটা আমি বুঝতে পারবো। তো এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে কয়েকটা ফোর্সের কথা এখানে বলা হয়েছে। হ্যাঁ, ফার্স্ট অফ অল যে লাইনটা বলছে যে ওয়েটিং রেফার্স টু এ লিকুইডস অ্যাবিলিটি টু মেনটেন কন্টাক্ট উইথ সলিড সারফেস, যেটা হচ্ছে ইন্টারমলিকুলার ইন্টারেকশন দিয়ে এটা আমরা sorry। আচ্ছা, ইট ইস ডিটারমাইন্ড বাই দ্য ব্যালেন্স বিটুইন অ্যাডহেসিভ ফোর্স, যেটা হচ্ছে লিকুইড টু সলিড, এবং হচ্ছে কোহেসিভ ফোর্স, যেটা লিকুইড লিকুইড। অর্থাৎ একটা সলিড সারফেস বা সলিড ফ্যাব্রিক যদি আমরা চিন্তা করি, সেটা ওয়েটিং হবে কি হবে না একটা লিকুইড, এটা ডিপেন্ড করে দুইটা ফোর্সের উপর। একটা হচ্ছে লিকুইডটার সাথে সলিডের ইন্টারাকশন কেমন, যেটাকে আমরা বলতেছি অ্যাডহেসিভ ফোর্স। অ্যাডহেসিভ হচ্ছে লিকুইডের সাথে সলিডের, অর্থাৎ পানির যে ড্রপলেট সেটার সাথে ফ্যাব্রিকের ইন্টারাকশন কেমন হবে। আর একটা হচ্ছে কোহেসিভ ফোর্স, যেটা হচ্ছে লিকুইডের যে মলিকুল গুলো আছে তাদের নিজেদের মধ্যে ফোর্সটা কেমন। তো স্বাভাবিকভাবেই যদি লিকুইডের সাথে লিকুইডের তোমার অ্যাট্রাকশন বেশি হয়, হুম, এবং অ্যাডহেসিভ ফোর্স যেটা লিকুইডের সাথে সলিডের ইন্টারাকশন যেটা, সেটা যদি কম হয়, তাহলে কি ফ্যাব্রিকটা ভিজবে না। ঠিক আছে, জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝতে পারবা। ফ্যাব্রিকটা ভিজে কখন, যখন লিকুইডের সাথে সলিডের ইন্টারাকশন অনেক বেশি হয়, অর্থাৎ অ্যাডহেসিভ ফোর্স যখন অনেক বেশি হবে, তখন খুব ইজিলি ফ্যাব্রিকটা ওয়েট হয়ে যাবে। আর কখন ফ্যাব্রিকটা ভিজবে না, যদি এই অ্যাডহেসিভ ফোর্সটা কম হয় এবং সেটার তুলনায় কোহেসিভ ফোর্স অর্থাৎ লিকুইডের নিজেদের মধ্যে যে ফোর্স সেটা যদি বেশি হয়, তখন ফ্যাব্রিকটা সহজে ভিজবে না। এতে করে কি হবে, যে ওই লিকুইড মলিকুল গুলো তাদের নিজেদের মধ্যে অ্যাট্রাকশনের কারণে তারা বলের মতো ফর্ম করে থাকবে, অর্থাৎ ফ্যাব্রিকের সারফেসে অ্যাবজর্ব হবে না, তারা নিজেরা বিড আপ হয়ে হয়ে থাকবে আর কি। তো এটা বলছে যে adhesive force cause liquid drops to spread on a surface while cohesive force make them bead up, অর্থাৎ এটা বল ফর্ম করে থাকতে হেল্প করবে, অ্যাবজর্ব হতে দিবে না। তো এখানে একটা কন্টাক্ট অ্যাঙ্গেলের বিষয় আছে, অর্থাৎ এই যে কন্টাক্ট অ্যাঙ্গেল যে জিনিসটা, এটা আমরা আসলে একটা যে কোনো ওয়াটার রিপেলেন্ট কেমিক্যাল অ্যাপ্লিকেশন করার পরে আমরা এই জিনিসটাই মেজার করি, যে ওয়াটার রিপেলেন্ট হয়েছে কিনা ফ্যাব্রিকের, মানে টেকনিক্যাল প্রপার্টি যখন এটা মেজার করা হয় যে কত কন্টাক্ট অ্যাঙ্গেল আসতেছে। তো contact অ্যাঙ্গেলটা কি? The weighting of a solid by liquid is explained by the contact angle formed between the solid surface and the tangent to the liquid air interface। অর্থাৎ এখানে পরের পেজে যদি ছবিটা খেয়াল করো, এটা হচ্ছে তোমার সারফেস, টি দিয়ে যেটা বোঝাচ্ছে টেক্সটাইলের সারফেস, এল দিয়ে বোঝাচ্ছে হচ্ছে লিকুইড অর্থাৎ ওয়াটারের যে ড্রপলেট।
তো এই আম, অর্থাৎ সলিডের সাথে লিকুইডের যে ড্রপলেট যে ফর্ম হলো, এটা কত অ্যাঙ্গেলে ফর্ম হচ্ছে। এখন এই কন্টাক্ট অ্যাঙ্গেলটা তোমরা যদি ভালো করে খেয়াল করো, এই কন্টাক্ট অ্যাঙ্গেল যত কম হবে, যত জিরোর দিকে যাবে, ভালো করে ছবিটা খেয়াল করো, কন্টাক্ট অ্যাঙ্গেলটা যত জিরোর দিকে চলে যাবে, তত কি এটা ভালো ওয়েটিং হচ্ছে এটা বোঝাবে, তাই না? কন্টাক্ট অ্যাঙ্গেল যত কম হবে, লিকুইডটা তত ইজিলি ওয়েটিং হচ্ছে বা সলিড সারফেসে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, এটা বোঝাচ্ছে। আর এই অ্যাঙ্গেলটা যত বাড়তে থাকবে, বাড়তে বাড়তে ধরো 90 হবে প্রথমে, তারপর আরো বাড়বে, বেড়ে বেড়ে যদি একদম 180 পর্যন্ত চলে যেতে পারে, তার মানে বোঝা যাচ্ছে যে এই ড্রপলেটটা টোটালি একদম বল ফর্ম করে থাকবে, মানে এটা একদমই অ্যাবজর্ব হবে না ফ্যাব্রিকে, ঠিক আছে? তাহলে আমি যখন রিপিলেন্ট তোমার কেমিক্যাল অ্যাপ্লাই করে ওয়াটার রিপিলেন্সে আনতে চাচ্ছি, তখন আমার টার্গেট হবে এই অ্যাঙ্গেলটা, কন্টাক্ট অ্যাঙ্গেলটা যত বেশি হয়, তত আমার রিপিলেন্সি অ্যাচিভ হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে ভালো করে খেয়াল করো যে এই জায়গাটাতে কিন্তু অ্যাঙ্গেলটার উপর ডিপেন্ড করতেছে যে আমার লিকুইডটা কি, সলিড যে সারফেসটা সেখানে অ্যাবজর্ব হবে নাকি হবে না। অ্যাঙ্গেল যত কম হবে, যত জিরোর দিকে থাকবে, জিরো হয়ে যাওয়া মানে কি একদম পুরোপুরি সারফেসে অ্যাবজর্ব হয়ে যাওয়া, এবং অ্যাঙ্গেলটা যত বাড়তে থাকবে, তত এটা বোঝা যাবে যে এটা অ্যাবজর্ব হবে না, এটা বিডের মতো ফর্ম করে থাকবে, মানে বিড মানে কি, মুক্তার দানা যেটা আর কি, বা বল যেটাই বলো, অর্থাৎ সেটা পানি, সলিড সারফেসে মোটেই অ্যাবজর্ব হচ্ছে না এরকম। তো এই জিনিসটা, এই যে থিটা অ্যাঙ্গেলটা যেটা, এটা আসলে আমরা এই কয়েকটা ফোর্সের সাথে সম্পর্কিত, যে সারফেস টেনশনের সাথে সম্পর্কিত, মানে কত অ্যাঙ্গেলে থাকবে ওয়াটার ড্রপলেটটা সারফেসে, এটার হচ্ছে আরো টেকনিক্যাল ব্যাখ্যা আছে, যেমন এটার সাথে তোমার সারফেস টেনশন জড়িত। সারফেস টেনশনেরও আবার কয়েকটা ফেজ আছে, যেমন একটা হচ্ছে তোমার লিকুইডের সাথে সলিডের সারফেস টেনশন, লিকুইডের সাথে ভ্যাপারের সারফেস টেনশন, আবার হচ্ছে সলিডের সাথে ভ্যাপারের সারফেস টেনশন। তখন এটাকে আসলে সারফেস টেনশন থাকে না, এটা হচ্ছে সারফেস এনার্জি। মানে যখন আমি সলিডের ক্ষেত্রে চিন্তা করব, তখন এখানে যদিও আমরা সারফেস টেনশনই বলছি, অনেক সময় এটাকে ইকুইভ্যালেন্ট হিসেবে ইউজ করা হয়, বাট যখন সলিডের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি, তখন অ্যাকচুয়ালি সারফেস এনার্জি মিন করে। আর লিকুইডের ক্ষেত্রে সারফেস এনার্জি এবং সারফেস টেনশন এটা ইকুইভ্যালেন্ট আর কি, হ্যাঁ? তো যাই হোক, এটা আসলে এই সারফেসের এই টেনশন বলো বা এনার্জি বলো, এটা দ্বারা নির্ধারিত হয় যে একটা লিকুইড মলিকুল সারফেসে কিভাবে থাকবে, সে কি অ্যাবজর্ব হয়ে যাবে নাকি তোমার হচ্ছে এরকম তোমার বল ফর্ম করে থাকবে, অর্থাৎ অ্যাবজর্ব হবে না। তো এখানে এই যে যে টেনশন গুলো আছে, যেমন প্রথম যেটা কি, যে গামা এলভি, এটা হচ্ছে এই যে এই ট্যানজেন্ট যেটা, এটা হচ্ছে সারফেস টেনশন বিটুইন ওয়াটার অ্যান্ড এয়ার ভেপার। এরপরে যেটা গামা টিএল, টেক্সটাইল এবং লিকুইড, অর্থাৎ এই অংশটুকু, এটা হচ্ছে মানে টেক্সটাইল এবং লিকুইডের মধ্যে যে সারফেস টেনশন সেটা। আর গামা টিভি হচ্ছে টেক্সটাইল এবং ভ্যাপার পোর্শনের যে সারফেস টেনশন বা সারফেস এনার্জি যেটা আর কি, হ্যাঁ, ওইটার করতেছে। এখন এই টোটালটা থেকে একটা ইকুয়েশন বের করা হয়, যেটাকে বলা হয় ইয়ং ইকুয়েশন। এই যে এখানে পরের স্লাইডে দেওয়া আছে, এটা কি খুব জটিল মনে হতে পারে, বাট এটাকে খুব জটিল ভাবে দেখার দরকার নেই। তোমরা যেটা মনে রাখবা সেটা হচ্ছে যে জাস্ট অ্যাঙ্গেলটা কিভাবে আছে, কত অ্যাঙ্গেল আছে, সেটার সাথে ডিপেন্ড করবে এটা একটা মলিকুল অ্যাবজর্ব হবে নাকি হবে না। আপাতত এই তোমাদের বিএসসি লেভেলের জন্য এইটুকু বুঝতে পারছি যথেষ্ট। এটার আরো অনেক হাই লেভেলের এক্সপ্লেনেশন আসলে এমএসসি লেভেলে পড়ানো হয়, হ্যাঁ? কাজে তোমাদের আপাতত এটার কনসেপ্ট যেটা, যে অ্যাঙ্গেলটা কতটুকু থাকবে, সে অ্যাঙ্গেলের সাথে ডিপেন্ড করবে যে ওয়াটার মলিকুলটা তোমার সারফেসে অ্যাবজর্ব হবে নাকি হবে না, এটুকু বুঝতে পারলে যথেষ্ট, হ্যাঁ? তো এখন এই ইয়াং ইকুয়েশন যেটা, এটা হচ্ছে এরকম ল্যামডা টিভি ইজ ইকুয়াল টু ল্যামডা টিএল প্লাস ল্যামডা, সরি ল্যামডা বলছি, গামা, গামা টিভি ইজ ইকুয়াল টু গামা টিএল প্লাস গামা এলভি কস থিটা, হ্যাঁ? এই ইকুয়েশনে তোমার এই থিটাটা কতটুকু সেটা মেজার করা হয়। মূলত কন্টাক্ট অ্যাঙ্গেল আসলে সরাসরি মেজার করা যায়, হ্যাঁ, ওটার ইকুইপমেন্ট আছে, আমাদের ভার্সিটিতেও আছে, ফিজিক্স ল্যাবে আছে এটা। মানে একটা কি বলে, ও ওয়াটার রিপেলেন্ট কেমিক্যাল অ্যাপ্লাই করার পরে কন্টাক্ট অ্যাঙ্গেল কত হয়েছে এটা সরাসরি মেজার করা যায়। তো এই কন্টাক্ট অ্যাঙ্গেল মেজার করতে পারলে অনেক সময় আলাদাভাবে সারফেস টেনশন গুলো বের করা যায়। আবার সারফেস টেনশন মেজার করারও বিভিন্ন মেথড আছে। এই যে কোন পর্যায়ে সারফেস টেনশন কত, এগুলো যদি আমরা মেজার করতে পারি, মেজার করার মেথড আছে, তখন এই থিটাটা আবার ওইখান থেকে বের করা যায়। তো যে কোনো একটা উপায় আসলে, থিটাটা যদি বের করা যায় যে কন্টাক্ট অ্যাঙ্গেল কত, সেখান থেকে একটা ডিসিশনে আসা যায় যে এটা কি ওয়াটার রিপিলেন্সি এনাফ অ্যাচিভ হয়েছে কি হয়নি, বা এটা কি ওয়েটিং হবে নাকি হবে না। তো মূলত এই
এই যে এই ইকুয়েশন থেকে এবং এই থিটা থেকে তাহলে কি ডিসিশন আসা যায় যে যদি তোমার অ্যাডহেসিভ ফোর্স যদি স্ট্রঙ্গার হয়, অর্থাৎ তোমার লিকুইড এবং সলিডের ইন্টারাকশন যদি বেশি হয়, তখন কি হবে? লিকুইড উইল স্প্রেড মোর অ্যান্ড হ্যাভ এ স্মলার কন্টাক্ট অ্যাঙ্গেল। ঠিক আছে? অর্থাৎ স্মলার কন্টাক্ট অ্যাঙ্গেল হওয়া মানে কি, ফ্যাব্রিকটা ইজিলি ওয়েটিং হবে, এবং ইজি ওয়েটিং হওয়া মানে এটার অ্যাডহেসিভ ফোর্সও বেশি। আর অন্যদিকে আরেকটা কি, যে ইফ দ্য কোহেসিভ ফোর্স আর স্ট্রঙ্গার দ্য লিকুইড উইল বিড আপ এন্ড হ্যাভ এ লার্জার কন্টাক্ট অ্যাঙ্গেল। ঠিক আছে? সো আপাতত এই ফিজিক্যাল কেমিস্ট্রি অফ ওয়েটিং থেকে তোমার এই জিনিসটা মনে রাখলেই হবে যে কন্টাক্ট অ্যাঙ্গেলের সাথে কিভাবে ওয়েটিং তোমার হচ্ছে কানেক্টেড। ঠিক আছে? ম্যাম, এখান থেকে কি ম্যাথ আসবে? না, ম্যাথ আসবে না। ম্যাথ আসবে না, এটা জাস্ট তোমার কন্টাক্ট অ্যাঙ্গেলের সাথে যে এখানে মূলত এখান থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? যে রিলেশন বিটুইন কন্টাক্ট অ্যাঙ্গেল এন্ড ওয়েটেবিলিটি। তো এটা বোঝানোর জন্য আগের যে ব্যাখ্যাটা সেটা বুঝালাম, যে এই যে এখানে যে চার্টটা আছে, এই চার্টটা থেকে অনেক সময় কোশ্চেন আসে যে শো দ্য রিলেশন বিটুইন কন্টাক্ট অ্যাঙ্গেল এন্ড ডিগ্রি অফ ওয়েটিং। হ্যাঁ, প্রথম দুইটা কলামের যে অংশ এখানে। তো এই জিনিসটা তোমার বোঝার জন্য এই আগের ব্যাখ্যাটা বোঝা জরুরি। ডিগ্রি অফ অ্যাঙ্গেল, কন্টাক্ট অ্যাঙ্গেলের সাথে ডিগ্রি অফ ওয়েটিং কিভাবে রিলেটেড, এটা লেখার সময় ওই যে একটু কন্টাক্ট অ্যাঙ্গেলের যে ছবিটা, এটা একটু দেওয়ার চেষ্টা করবা, এই যে এখানে যে ছবিটা আছে এটা। ঠিক আছে? তাহলে এখানে দেখো এই চার্টে কি বলছে, ডিগ্রি অফ, যখন 0 ডিগ্রি কন্টাক্ট অ্যাঙ্গেল যখন 0, তখন বোঝাচ্ছে কি পারফেক্ট ওয়েটিং। পাশের কলামে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে ইন্টারেকশনটা কিরকম, এই যে কোহেসিভ অ্যাডহেসিভ ফোর্সের যে বিষয়টা আর কি, এটাও একটা জিনিস এখানে অ্যাড করা আছে। যেমন সলিড লিকুইড ইন্টারেকশন যেটা, এটা হচ্ছে কি অ্যাডহেসিভ ফোর্স, তাই না? আর লিকুইড লিকুইড যেটা, এটা হচ্ছে কোহেসিভ। তো যখন পারফেক্টলি ওয়েটিং হচ্ছে, তখন কি অ্যাডহেসিভ ফোর্স অনেক স্ট্রং থাকতেছে, তাই না? সলিড লিকুইডের যে ইন্টারঅ্যাকশন সেটা অনেক স্ট্রং, বাট লিকুইড লিকুইড ইন্টারঅ্যাকশন থাকছে অনেক উইক। এরপরে কন্টাক্ট অ্যাঙ্গেল যখন 0 থেকে 90 ডিগ্রি, তখন কি বলছে হাই ওয়েটেবিলিটি, তার মানে আপ টু 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমার বোঝাচ্ছে যে ফ্যাব্রিকটা ওয়েটিং হবে। ভালো, শুধু ওয়েটিং হবে না, ভালোভাবে ওয়েটিং হবে। তো এখানে আবার কি বলছে, যে তার মানে ওয়েটিং, ফ্যাব্রিক ওয়েটিং হবে মানে তোমার সলিড লিকুইড ইন্টারঅ্যাকশন অবশ্যই স্ট্রং। পাশাপাশি এখানে লিকুইড লিকুইড ইন্টারঅ্যাকশন যেটা, সেটাও স্ট্রং। কেন? কারণ হচ্ছে এখানে কিন্তু অ্যাঙ্গেলটা যেহেতু কিছুটা আছে, একদম জিরো না, অ্যাঙ্গেল 90 ডিগ্রি আছে মানে কি, সেখানে কিছুটা হইলেও লিকুইড লিকুইড যে তোমার কোহেসিভ ফোর্স যেটা, সেটা কিছুটা হইলেও এখানে প্রেজেন্ট, তাই না? তার মানে এখানে লিকুইড লিকুইড বন্ডটাও স্ট্রং এবং সলিড লিকুইড বন্ডটাও স্ট্রং, বাট এক সময় তোমার সলিড লিকুইডের যে ইন্টারাকশন সেটা কি তোমার হচ্ছে হায়ার হয়, এই জন্যই ভালোভাবে ওয়েটিংটা হয় আর কি। হ্যাঁ। আর কন্টাক্ট অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি থেকে 180-র মধ্যে থাকে, মানে 180-র নিচে থাকবে আর কি, এটা বোঝাচ্ছে লো এটিবিলিটি। অর্থাৎ এই অংশটুকুতে, অর্থাৎ কন্টাক্ট অ্যাঙ্গেল 90-র উপরে যাওয়ার সাথে সাথে তোমার ওয়াটার রিপিলেন্সি অ্যাচিভ হওয়া শুরু করবে আর কি। হ্যাঁ। ঠিক আছে? এই সময় থেকে তোমার ওয়েটেবিলিটির যে তোমার ডিগ্রি, সেটা কমতে থাকবে। হ্যাঁ, 90-র পর থেকে কন্টাক্ট অ্যাঙ্গেল। তো এই সময় দেখা যাচ্ছে সলিড লিকুইড ইন্টারাকশন আস্তে আস্তে কমে যাবে। লিকুইড লিকুইড ইন্টারাকশনটা তোমার উইক এবং স্ট্রং এর মাঝামাঝি থাকতে পারে, কখনো উইক কখনো স্ট্রং। হ্যাঁ। এটা হচ্ছে এই এই জিনিসটা কিন্তু এই মানে এই দুইটা যে জিনিসটা, উইক 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 স্ট্রং, দুইবার যে দেখানো হয়েছে না, এটা কিন্তু পুরাটাই 90 টু 180 ডিগ্রির জন্য। 90 টু 180 ডিগ্রির মধ্যে কি হচ্ছে, যে লো এটিবিলিটি থাকার মানে কি, তোমার সলিড লিকুইড ইন্টারাকশন যেটা, সেটা লো আছে, যে কারণে তোমার ঠিক মতো অ্যাবজর্ব হবে না। বাট লিকুইড লিকুইড ইন্টারাকশন যেটা, সেটা উইকার টু স্ট্রঙ্গার হইতে পারে। উইক কখন হবে? যখন তারা নিজেরা নিজেরা তোমার হচ্ছে আহ মানে ওয়েটিংটাকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, রেজিস্ট করতে চাচ্ছে। হ্যাঁ। এই সময়টাতে 90 টু 180 ডিগ্রির মধ্যে লিকুইড গুলা কি করছে, তারা একে তো তাদের মধ্যে কোহেসিভ ফোর্স স্ট্রং, এটা ঠিক আছে, কিন্তু একই সঙ্গে তারা আরেকটা ফাইট করতেছে, সেটা হচ্ছে তারা চাচ্ছে না যে ফ্যাব্রিক সারফেসটা ওয়েটিং হোক। অর্থাৎ কিছুটা রেজিস্ট করতেছে। তো এই রেজিস্ট করার কারণে কিছুটা অনেক সময় তাদের ভিতরের ইন্টারনাল যে বন্ড বা ইন্টারাকশন, সেটা কিছুটা উইক হয়ে যায়। তো এই জন্য এখানে উইক স্ট্রং দুইটা লেভেলেরই হইতে পারে আর কি, লিকুইড লিকুইড ইন্টারাকশন যেটা আর কি। আরেকটা যেটা 180 ডিগ্রি মানে হচ্ছে পারফেক্ট নন ওয়েটিং, অর্থাৎ কন্টাক্ট অ্যাঙ্গেল যদি 180 হয়, বোঝাবে একেবারেই ওয়েটিং হবে না, তখন সলিড লিকুইড ইন্টারাকশন একদমই নাই, উইক, খুবই উইক থাকবে। বাট লিকুইড লিকুইড যে ইন্টারাকশন, সেটা অনেক স্ট্রং হবে আর কি, এটা বোঝাচ্ছে। তো যাই হোক, এইখান থেকে মূলত তোমার এই জিনিসটা ভালো করে একটু মাথায় রাখবা, কন্টাক্ট অ্যাঙ্গেলের সাথে ডিগ্রি অফ ওয়েটিং যেটা, সেটার যে আহ, তোমার রিলেশন, প্লাস ওই অ্যাঙ্গেলটা আকার যে বিষয়টা, এটা
খেয়াল করবে আর কি। হ্যাঁ, তাহলে এই জিনিসটা তাহলে আমরা বুঝতে পারলাম যে তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো এখানে যদি কোনো কিছু আনক্লিয়ার থাকে। ঠিক আছে, এটা আগেই বললাম যে সিম্পল করে পড়বা, এত জটিল করে পড়ার দরকার নেই। জাস্ট কন্টাক্ট অ্যাঙ্গেলের সাথে ওয়েটিং এর যে সম্পর্কটা এটা মাথায় নেওয়ার চেষ্টা করবে আর কি। হ্যাঁ, এবং এটার সাথে অ্যাডহেসিভ ফোর্স এবং কোহেসিভ ফোর্সটা কিভাবে রিলেটেড অ্যাকচুয়ালি। এখন আমাদের যখন আমি রিপিলেন্সি করতে চাবো তখন এই জিনিসটাকে আসলে মডিফাই করতে হবে, কন্টাক্ট অ্যাঙ্গেলকে ম্যাডাম, আমার রাখতে হবে 180 ডিগ্রির ভিতরে। বলো। ম্যাডাম এখানে তো সলিড লিকুইড আর লিকুইড লিকুইড ফেজ আছে, তো আমাদের লিকুইড ভেপার ফেজ ইউজ হয় না? ওইটা আসলে তোমার খুব একটা মানে এখানে ইন্টারেকশন মানে যে ওয়েটিং এর যে ইয়াটা ভূমিকা ওখানে আসলে ভ্যাপারের অংশটা ওইভাবে তোমার সরাসরি ফোর্স হিসেবে কাজে লাগে না। কিন্তু যখন আমি একটা ইন্টারফেসের মধ্যে মানে ফোর্স হিসাব করতেছি তখন ওই ফোর্স হিসাব করার সময় এটাকে হিসাব করতে হয়। বাট সরাসরি ওয়েটিং এর সময় এই জিনিসটা অত একটা ভূমিকা রাখে না আর কি, মানে ভ্যাপারের সাথে টেক্সটাইলের যে ইয়াটা মানে ইন্টারেকশন বা লিকুইডের সাথে ভ্যাপারের যে ইন্টারেকশন ওইটা এই অংশে লাগতেছে না। কিন্তু যখন আমি টোটাল ফোর্স হিসাব করতেছি এবং কন্টাক্ট অ্যাঙ্গেল হিসাব করতেছি তখন ওইটা আমার লাগবে আর কি, বুঝতে পারছো? বাট ইন জেনারেল যখন আমি ওয়েটিং হচ্ছে কি হচ্ছে না এটা হিসাব করতেছি তখন শুধু সলিড আর লিকুইডের ইন্টারাকশনটা তোমার কাউন্ট করতে হবে আর কি। হ্যাঁ, বুঝতে পারছো? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন আমরা হচ্ছে রিপিলেন্সি মেকানিজম, এখন আমরা এতক্ষণ দেখলাম যে ওয়েটিং কিভাবে হবে, এখন আমরা একটু বোঝার চেষ্টা করবো তাহলে আমি রিপিলেন্সি কিভাবে আনবো। এখন রিপিলেন্সি আনার জন্য আমাকে কি করতে হবে, যে আমি যেই সারফেসে আমি যে রিপিলেন্ট ফিনিশটা অ্যাপ্লাই করব, ফ্যাব্রিক সারফেসেই তো করবো অথবা ফাইবার সারফেস, সেখানে যাতে আমার এই লিকুইড ফাইবার ইন্টারেকশনটা আমি কমাই দিতে পারি, তাই না? ওয়েটিং হচ্ছে কেন, লিকুইড আর ফাইবার ইন্টারেকশনের কারণেই তো, তাই না? কাজে রিপিলেন্ট ফিনিশের কাজ কি হবে, রিপিলেন্ট ফিনিশটার কাজ হবে ওয়াটারের সাথে এই ফ্যাব্রিক সারফেসের যে ইন্টারেকশনটা সেটা কমানো এনিহাও, যাতে করে তাদের মধ্যে অ্যাডহেসিভ ফোর্সটা কমে যায়। ঠিক আছে, এবং আরেকটা জিনিস যে তাদের সারফেসের যে এনার্জি সেটা কমায় দেওয়া। মনে করো একটা সারফেস টেনশন বলো বা সারফেস এনার্জি বলো সেটাকে যতটা লোয়ার করে দেওয়া যায়, সারফেস এনার্জি বা সারফেস টেনশন এটা যদি কমে যায় তখন এটা আর হচ্ছে ওই অ্যাবজর্বেন্স যেটা সেটা মানে অ্যাবজর্ব করার প্রবণতাটা থাকে না। তো এখানে খেয়াল করো যে সারফেস উইথ উইক ইন্টারেকশন উইথ লিকুইড আর টার্ম লো এনার্জি সারফেস। ঠিক আছে, for effective repellency the critical surface energy or tension of such surface must be lower than the surface tension of the liquid being repelled। এখানে কি বলছে, তুমি যেই লিকুইডটাকে রিপিল করতে চাচ্ছ, হুম, ধরো পানি, পানির যে সারফেস টেনশন সেটার চেয়ে তোমার ওই ফাইবার সারফেসের যে সারফেস এনার্জি সেটা হইতে হবে কি কম। ঠিক আছে, এখানে একদম এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে, দেখো যে ওয়াটার হ্যাজ হাই সারফেস টেনশন যেমন হচ্ছে 73 মিলি নিউটন পার মিটার, হ্যাঁ, কম্পেয়ার টু অয়েল, অয়েলের কত সারফেস টেনশন, 20 থেকে 35 মিলি নিউটন পার মিটার। এখন আমরা যদি অয়েল রিপেলেন্ট করতে পারে এরকম একটা কেমিক্যাল ইউজ করি, যেমন ফ্লুরোকার্বন জাতীয় কোনো একটা রিপেলেন্সি কেমিক্যাল যদি অ্যাপ্লাই করি যার সারফেস টেনশন হচ্ছে 20 10 থেকে 20 মিলি নিউটন পার মিটার, তখন সে কি করবে, অয়েলও রিপিল করতে পারবে ওয়াটার রিপিল করতে পারবে। অর্থাৎ আমি যেই কেমিক্যালটা ব্যবহার করব অ্যাজ এ রিপিলেন্ট ফিনিশ তার সারফেস টেনশন হইতে হবে আমি যাকে রিপিল করতে চাচ্ছি তার তুলনায় কম। ঠিক আছে, তাইলে ফ্লুরোকার্বন জাতীয় যে কম্পোনেন্ট গুলা রিপিলেন্ট কম্পোনেন্ট গুলা তাদের সারফেস এনার্জি কত থাকে, আপ টু 20, তাই না, 20 মিলি নিউটন পার মিটার। আর অয়েলের থাকে কত, 20-এর উপরে। ওয়াটারের থাকে প্রায় 73। তার মানে আমি যদি ফ্লুরোকার্বন জাতীয় কোনো রিপিলেন্ট কেমিক্যাল অ্যাপ্লাই করি এটা অয়েল এবং ওয়াটার দুইটাই রিপিল করতে পারবে। আবার অন্যদিকে আরেকটা কি বলছে যে হাউএভার প্রোডাক্ট লাইক সিলিকন, সিলিকনও কিন্তু ওয়ান কাইন্ড অফ ওয়াটার রিপেলেন্ট, তাদের সারফেস এনার্জি কত, 24 থেকে 30 মিলি নিউটন পার মিটার। অর্থাৎ সিলিকন ফিনিশ যেগুলা সেটা কিন্তু অয়েল রিপিল করতে পারবে না, কারণ দেখো অয়েলের চেয়ে তার সারফেস টেনশন কিন্তু বেশি। তার মানে আমার কি করতে হবে, যে যেই কেমিক্যালটা আমি অ্যাজ এ রিপিলেন্ট ফিনিশ অ্যাপ্লাই করব তার সারফেস টেনশন হইতে হবে কত, কম হইতে হবে, যাকে আমি রিপিল করতে চাচ্ছি তার তুলনায় কম হতে হবে।
ঠিক আছে, তার মানে আমরা যে এই যে রিপিলেন্ট ফিনিশ অ্যাপ্লাই করতেছে, এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ওই সারফেসের সারফেস টেনশন বলো বা সারফেস এনার্জি বলো সেটাকে রিডিউস করা, যাতে করে সে মানে তার চেয়ে হায়ার সারফেস টেনশন যুক্ত কোনো লিকুইডকে সে রিপিল করতে পারে, মানে অ্যাবজর্ব হতে বাধা দিতে পারে। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে সবার, মেকানিজম অফ রিপিলেন্সি বলতে কি বোঝাচ্ছে? যে আমি যে কেমিক্যালটা অ্যাপ্লাই করবো অ্যাজ এ রিপিলেন্ট কেমিক্যাল, তার সারফেস টেনশন হতে হবে যাকে আমি রিপিল করতে চাচ্ছি তার তুলনায় কম। এক কথা এখানে একদম এক্সাম্পল দিয়ে বলা হচ্ছে যে আমি কোনটা অ্যাপ্লাই করলে সেটা কাকে রিপিল করতে পারবে কাকে পারবে না। ঠিক আছে? তো এই রিপিলেন্সি ফিনিশটা অ্যাপ্লাই করার কয়েকটা অ্যাপ্রোচ আছে। মানে অ্যাপ্রোচ বলতে আমি এটা কিভাবে অ্যাপ্লাই করবো, এটা কি মেকানিক্যাল ডিপোজিশন হবে নাকি কোনো কেমিক্যাল রিয়েকশন হবে নাকি কোনো কন্টিনিউয়াস ফিল্ম তৈরি করবে, এটাই হচ্ছে অ্যাপ্রোচ বা মেথড। তো ডিফারেন্ট মেথড টু ইন্ট্রোডিউস লো এনার্জি সারফেস টু টেক্সটাইল। লো এনার্জি সারফেস টু টেক্সটাইল ইন্ট্রোডিউস করার মানে হচ্ছে যে তুমি রিপিলেন্ট কেমিক্যাল এখানে অ্যাপ্লাই করতেছো। তাহলে মেকানিক্যাল ইনকর্পোরেশন হতে পারে একটা মেথড, যেটার মাধ্যমে কি করা হচ্ছে যে দাঁড়াও, চলে গেল অনেক। আচ্ছা, যেমন হচ্ছে প্যারাফিন ইমালশন। হ্যাঁ, প্যারাফিন জাতীয় যে ওয়াটার রিপেলেন্ট গুলো আছে এরা হচ্ছে মেকানিক্যালি জাস্ট ডিপোজিট হয় ফ্যাব্রিকের সারফেসে। তো এদের দেখা যায় অনেক সময় ওয়াশ ফাস্টনেস ভালো হয় না। মেকানিক্যালি যেগুলো ইনকর্পোরেট করা হয় তাদের ফাস্টনেস প্রপার্টি অনেক সময় খুব একটা ভালো হয় না। এরপর আরেকটা কি হতে পারে, কেমিক্যাল রিয়েকশনের মাধ্যমে হতে পারে। এরা কি করে যে তোমার যেমন ফ্যাটি অ্যাসিড রেজিন টাইপ যেগুলা, এরা হচ্ছে কেমিক্যাল বন্ড তৈরি করতে পারে ফাইবার সারফেসের সাথে রিপিলেন্সি আনার জন্য। হ্যাঁ, এটা একটা অ্যাপ্রোচ হতে পারে। আরেকটা হতে পারে ফরমেশন অফ রিপিলেন্ট ফিল্ম। যেমন হচ্ছে ফ্লুরোকার্বন প্রোডাক্ট যেগুলো, এরা একটা ফিল্মের মতো তৈরি করে, প্রোটেক্টিভ লেয়ার টাইপের তৈরি করে। সিলিকন, ফ্লুরোকার্বন, এগুলো এই জাতীয় যে ওয়াটার রিপিলেন্ট গুলো আছে তারা একটা প্রোটেক্টিভ লেয়ারের মতো তৈরি করে, যেটা ওয়াটার রিপিলেন্ট করতে হেল্প করে। তো এগুলো সবগুলো হচ্ছে এক্সট্রা কেমিক্যাল যেটা আমরা ফ্যাব্রিকের উপরে অ্যাপ্লাই করতেছি, আইদার মেকানিক্যালি অথবা কেমিক্যালি অথবা ফিল্ম আকারে। তো এর বাইরেও কিছু আছে যে সরাসরি ফ্যাব্রিক ফর্মে আমরা রিপিলেন্ট প্রোডাক্ট তৈরি করে, মানে কোনো কেমিক্যাল অ্যাপ্লিকেশন করে না। ফ্যাব্রিকের স্ট্রাকচারটা যে স্পেশাল ফ্যাব্রিক স্ট্রাকচার বলতেছে, যেমন হচ্ছে যে গোরটেক্স একটা example আছে এখানে। হ্যাঁ, এখানে তোমার কয়েকটা লেয়ারের ফ্যাব্রিকটা এমন ভাবে তৈরি করা হয়, এখানে প্রায় 3টা লেয়ারের ফ্যাব্রিক থাকে, মানে একটাই ফ্যাব্রিক বাট এটার ভেতরে 3টা লেয়ার থাকে। তো অর্থাৎ ফ্যাব্রিক স্ট্রাকচারটাই এরকম যেটা ওয়াটার রিপিল করতে পারে আর কি। তারপরে আরো আছে কি যে সিম্পাটেক্স। হ্যাঁ, তো এরকম কিছু, মানে এই ফ্যাব্রিক স্ট্রাকচার গুলো নর্মালি টেকনিক্যাল টেক্সটাইল একটা সাবজেক্ট আছে, তোমরা এটা পড়ো কিনা আমি জানি না। আম, ওই সাবজেক্টে এই ফ্যাব্রিক স্ট্রাকচার গুলো ডিটেলস পড়ানো হয় আর কি। হ্যাঁ, যে এগুলো কিভাবে বানায়। তো যাই হোক, এখানে আমরা কোনো আলাদা এক্সট্রা কেমিক্যাল ডিপোজিট করে বা অ্যাপ্লাই করে ইউজ করতেছি না, এখানে জাস্ট ফ্যাব্রিক কনস্ট্রাকশনটা এমন ভাবে করা হয় যে ওটা ওয়াটার রিপেলেন্সি দেয় আর কি। তো এইগুলো হচ্ছে বিভিন্ন অ্যাপ্রোচ যে কিভাবে আমরা ফ্যাব্রিকে ওয়াটার রিপেলেন্সি আনতে পারি। এরপরে এটা একটা ক্লাসিফিকেশন ডিউরেবিলিটির উপর, এটা আমি আর ডিসকাস করতেছি না, এটা তোমরা জানোই। নন ডিউরেবল হতে পারে, যেটা ফার্স্ট ওয়াশে উঠে যাবে, সেমি ডিউরেবল অথবা ডিউরেবল হতে পারে। এটা মানে বিভিন্ন কেমিক্যাল ক্লাস এবং এটা কিভাবে অ্যাপ্লাই করা হয়েছে তার সাথে ডিপেন্ড করে এটা ডিউরেবিলিটিটা ডিপেন্ড করে আর কি। এরপরে হচ্ছে রিপেলেন্ট ফিনিশ অ্যাপ্লাই করলে কিছু সমস্যা হতে পারে, এটা একটু দেওয়া হয়েছে। যেমন স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্ম করার চান্স বাড়তে পারে। হ্যাঁ, রিপেলেন্ট ফিনিশ গুলার যে এই ধরনের কেমিক্যাল স্ট্রাকচার দেখা গেছে যে তারা কিছুটা এরকম স্ট্যাটিক চার্জ বিল্ড করার প্রবণতা রাখে আর কি সারফেসে। তারপরে কি পোর সয়েল রিমুভাল। সয়েল রিমুভাল মানে কি ডার্ট ডাস্ট সহজে রিমুভ হতে চায় না, বিশেষ করে অ্যাকোয়াস লন্ডারিং এর সময়, অর্থাৎ পানি দিয়ে যে ওয়াশটা হয়। স্বাভাবিকভাবে আমি অ্যাপ্লাই করতেছি ওয়াটার রিপিল ফিনিশ, তাই না? তার মানে তো সে ওয়াটারকে রিপিল করবে, ওয়াশ হবে না ঠিক মতো ওয়াটার দিয়ে যদি আমি ওয়াশ করতে চাই। তো ওয়াশ যদি ওয়াটারকে যদি সে অ্যাট্রাক্ট না করে, ওয়াশ না হয় ঠিক মতো, তাহলে সেখান থেকে ডার্ট ডাস্ট রিমুভ করাটাও তো মুশকিল হবে স্বাভাবিকভাবেই। তো এই জন্য ওয়াটার রিপিলেন্ট ফ্যাব্রিককে ওয়াশ করার সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তোমার হয়তো বা ওই হ্যাঁ এই যে ড্রাই ক্লিনিং যেগুলা সলিউশন সেগুলো ইউজ করা লাগতে পারে, অ্যাকোয়াস লন্ডারিটা হবে না ঠিক মতো। গ্রেইং গ্রেইং মানে হচ্ছে সয়েল রিপোজিশন, অর্থাৎ এরা হচ্ছে খুব ডার্ট ডাস্ট অ্যাট্রাক্ট করে আর কি। হ্যাঁ, ওই রিপেলেন্ট ফিনিশের যে আপার সারফেসটা এটা তোমার কিছুটা ওই ডার্ট ডাস্টকে অ্যাট্রাক্ট করার মতো হয়, প্রবণতা থাকে, যে কারণে এদেরকে কিছুটা ডার্টি লুক
দেখা যেতে পারে আর কি। হ্যাঁ, গ্রেইং বলতে সয়েল রিডিপোজিশন বোঝায়। আর কি হতে পারে, ফ্যাব্রিকটা স্টিফ হয়ে যেতে পারে এই রিপেলেন্ট ফিনিশ অ্যাপ্লাই করার কারণে। আরেকটা হতে পারে যে কিছুটা ফ্লেমেবিলিটি এখানে অ্যাড হতে পারে। রিপেলেন্ট ফিনিশের যে কেমিক্যাল ক্লাস বা যে ধরনের কেমিক্যাল অ্যাপ্লাই করা হয় তাদের মধ্যে কিছুটা আগুন ধরার প্রবণতা থাকতে পারে আর কি। তো এই কিছু প্রবলেম এখানে অ্যাডিশন হতে পারে। এর বাইরে কিছু পজিটিভ ইফেক্টও পাওয়া যায়, মানে অ্যালং উইথ ওয়াটার রিপেলেন্সি আমরা কিছু পজিটিভ বিষয় এখানে অ্যাড হয়, যেমন হচ্ছে এটার ক্রিজ পড়ার প্রবণতা কমে যায়। যেহেতু আমরা রিপেলেন্ট ফিনিশটা কি একটা সারফেস ডিপোজিশন হিসেবে এখানে দিচ্ছি, তাই না? তো যখন এরকম তোমার সারফেসে একটা কেমিক্যাল ডিপোজিট হয়ে থাকবে এবং একটা লেয়ারের মতো ক্রিয়েট করবে, প্রোটেক্টিভ লেয়ার টাইপের, তখন স্বাভাবিকভাবে সেটা রিঙ্কেল বা ক্রিজ সহজে পড়তে দিবে না। অর্থাৎ আয়রনিং করার যে ঝামেলা সেটা খুব একটা পোহাতে হবে না আর কি। হ্যাঁ, আহ, অত বেশি আয়রন করতে হবে না এটার, ক্রিজ কম কম হতে। তারপরে কুইক ড্রাইং হতে পারবে, অর্থাৎ যেহেতু ওইভাবে এটাকে ওয়াশ করার সুযোগ কম, বা ওয়াশ করলেও এটা কোনো তোমার ওয়াটার মলিকুল এটা অ্যাবজর্ব করে রাখবে না, যেহেতু তো ওয়াটার রিপেলেন্ট, কাজে খুব কুইক ড্রাইং হবে এই ধরনের ফ্যাব্রিক গুলো। আর কি এনহ্যান্সড কেমিক্যাল রেজিস্ট্যান্স, কিছু কিছু কেমিক্যালকে সে রেজিস্ট করবে, যেমন অ্যাসিড বেস আদার আর অন্যান্য টাইপের কেমিক্যাল। মানে এটা হচ্ছে আপার সারফেসের যে প্রোটেক্টিভ লেয়ারটা, এটা হচ্ছে বাইরের আদার কেমিক্যাল গুলো থেকে ফ্যাব্রিককে অনেক সময় প্রোটেকশন দিবে আর কি। আচ্ছা, এখন আমরা হচ্ছে খুব কুইক কয়েকটা রিপিল এন্ড ফিনিশ সম্পর্কে একটু দেখবো আর কি। হ্যাঁ, যে এখন এতক্ষণ তো আমরা কি পড়লাম যে কিভাবে এটা আহ প্রথমত কাপড় কিভাবে ওয়েটিং হয় সেটা, তারপর ওয়েটিংটাকে রিমুভ করার জন্য আমরা কিভাবে কি কি অ্যাপ্রোচে কেমিক্যাল অ্যাপ্লাই করতে পারি সেটা দেখলাম, এবং অ্যাপ্লিকেশন করার পরে কি কি সুবিধা অসুবিধা তৈরি হয়। এখন একটু কুইক দেখবো যে রিপিলেন্ট ফিনিশ হিসেবে আমরা কি কি ইউজ করতে পারি এবং তারা আসলে কিভাবে ফ্যাব্রিকে অ্যাড হয়। তো যেমন প্রথম যেটা প্যারাফিন, এটা ওয়ান কাইন্ড অফ ওয়াক্স এর মতো, এটা খুবই ভালো ওয়াটার রিপেলেন্ট। মানে আহ, তোমার এটার হচ্ছে তোমার একটু অ্যানসিয়েন্ট মডেলের কেমিক্যাল, অর্থাৎ অনেক আগে থেকে এটা ইউজ হয়ে আসতেছে। একদম শুরুতে যখন রিপিলেন্সি নিয়ে অত বেশি ইয়া ছিল না, কেমিস্ট্রি টেমিস্ট্রি জানা ছিল না, তখন থেকে এটা ইউজ হয়ে আসছে। মানে দেখা গেছে এই ধরনের প্যারাফিন জাতীয় ওয়াক্স ব্যবহার করলে ফ্যাব্রিক সার্ফেসটা রিপিলেন্ট হয় আর কি, বেশ ভালো রিপিলেন্সি শো করে। তো এটা অনেক পুরাতন আর কি মেথডের কেমিক্যাল। তবে এটাতে সমস্যা আছে, এটা অয়েল রিপেলেন্ট করতে পারে না, অয়েল রিপেলেন্সি নাই, অর্থাৎ শুধু ওয়াটারকে রিপিল করতে পারে। তার মানে এখানে অবশ্যই ওই সারফেস টেনশনের একটা ব্যাপার আছে, যে নিশ্চয়ই এটার সারফেস টেনশন অয়েলের চেয়ে বেশি, এই জন্যই সে অয়েলকে রিপিল করতে পারে না। তো এই ধরনের রিপিলেন্ট ফিনিশটাকে কিভাবে ফর্মুলেট করা হয়, এরা যেহেতু একদমই তোমার মানে এদের আসলে তোমার ফ্যাব্রিকের সাথে অ্যাটাচ হওয়ার মতো কোনো গ্রুপই থাকে না, প্যারাফিন ওয়াক্স যেগুলো এগুলো তোমার ফ্যাব্রিকের সঙ্গে অ্যাটাচ হওয়ার মতো কোনো রিয়েক্টিভ গ্রুপ বা কিছুই থাকে না। তো এদেরকে কিছুটা মডিফাই করতে হয়। মডিফাই করে কিভাবে সেটা বলে দিচ্ছে, দে আর কমনলি ফর্মুলেটেড অ্যাজ ইমালশন containing অ্যালুমিনিয়াম or zirconium salt of fatty acid, often stearic acid। অর্থাৎ স্টিয়ারিক অ্যাসিডের জিরকোনিয়াম অথবা অ্যালুমিনিয়াম সল্ট হিসেবে এদেরকে ইমালশন ফর্মে এটাকে ফর্মুলেট করতে হয় আর কি। হ্যাঁ, তো এতে করে কি হয় যে এই ফ্যাটি অ্যাসিডের যে সল্ট পোর্শনটা, এই অংশটা মূলত এই যে পোলার নন পোলার সাইড ক্রিয়েট করে, অর্থাৎ ফ্যাব্রিকের সাথে অ্যাডিশন হওয়ার যে অংশটা, সেটা এই অংশ থেকে তৈরি হয়, ফ্যাটি অ্যাসিডের অ্যালুমিনিয়াম অথবা জিরকোনিয়াম সল্ট এই অংশটা। তো এখানে যে ছবিতেও দেখো যে উপরে যে এই যে ঢেউয়ের মতো যে অংশগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সেই হাইড্রোফোবিক পার্ট, অর্থাৎ প্যারাফিনের অংশ। এটার সাথে এই যে একদম নিচের দিকে দেখো C, অর্থাৎ এটা কিন্তু অ্যাসিডের অংশ। ওই যে ফ্যাটি অ্যাসিড দিয়ে আমরা এটাকে যে মডিফাই করছি সেটার অংশ C, এবং এটার সাথে যে জিরকোনিয়াম এবং অ্যালুমিনিয়ামের অংশ দেখা যাচ্ছে। মূলত এই জিরকোনিয়াম অথবা অ্যালুমিনিয়াম যে পজিটিভ চার্জ, সেই পজিটিভ চার্জটা হচ্ছে ফাইবারের সাথে অ্যাড হয়। তার মানে এই আহ, যে পোলার সাইড যেটা ক্রিয়েট হচ্ছে এই এভাবে তোমার ইমালশন ফর্মে ফর্মুলেট করার জন্য, এটা মূলত ফ্যাব্রিকের সাথে অ্যাড হইতে হেল্প করে, একটা ব্রিজের মতো ক্রিয়েট করে। হ্যাঁ, এই ফ্যাটি অ্যাসিডের জিরকোনিয়াম অথবা অ্যালুমিনিয়াম সল্ট যেটা, এটা ফ্যাব্রিকের সাথে এই প্যারাফিন ওয়াক্সের যে লেয়ারটা, তার একটা ব্রিজের মতো তৈরি করে। ঠিক আছে, তো এতে করে তোমার হচ্ছে আপার সারফেসটা খুব ভালো রিপিলেন্সি শো করে আর কি এই হিসাবে। ওকে, তো এটা হচ্ছে তাহলে প্যারাফিন রিপিলেন্ট কিভাবে কাজ করে।
এটার অ্যাডভান্টেজ এটা যে ভার্সিটিলিটি, মানে তোমার এক্সস্ট মেথডে অথবা প্যাডিং মেথডে এটা ইউজ করা যেতে পারে। আর অন্যান্য বিভিন্ন ফিনিশিং কেমিক্যালের সাথেও এই রিপিলেন্ট ফিনিশ গুলো, প্যারাফিন টাইপের রিপিলেন্ট ফিনিশ গুলো কম্পিটেবল। আর ডিসঅ্যাডভান্টেজ এটাই যে এটা তোমার আপার সারফেসটা মানে একটু ব্লকেজটা বেশি হয়ে যায় আর কি, হ্যাঁ, কম্পারেটিভলি। বা অন্যান্য যে রিপিলেন্ট কেমিক্যাল গুলো আমরা দেখবো যে সিলিকন বা ফ্লুরোকার্বন, ওগুলোর তুলনায় এটার প্যারাফিন টাইপের যে ওয়াটার রিপিলেন্ট গুলো, তাদের এয়ার পারমেবিলিটিটা কম্পারেটিভলি কম। যে কারণে কিছুটা আনকমফোর্টেবল ফিল হতে পারে এই সারফেস, মানে এই ধরনের রিপিলেন্ট ফিনিশ অ্যাপ্লাই করা থাকলে আর কি। আর ডিউরেবিলিটিটাও কম্পারেটিভলি কম। তোমার হচ্ছে অনেক সময় ওয়াশে এগুলো ইজিলি উঠে যায়, হ্যাঁ, যে যে পোলার সাইড গুলো দেখলাম যে অ্যালুমিনিয়াম জিরকোনিয়ামের যে পার্ট, যেটা সারফেসে অ্যাড হয়েছে আয়নিক বন্ডের মাধ্যমে, এগুলো দেখা যায় অনেক সময় ওয়াশ আউট হয়ে যায় আর কি, হ্যাঁ। আহ, যদিও উপর সারফেসটা পর্যাপ্ত পরিমাণ ওয়াটার রিপিলেন্ট থাকা তো ওইভাবে ঢুকতে পারে না ওয়াটার, তারপরেও দেখা যাচ্ছে যে তোমার যদি এটাকে ড্রাই ক্লিনিং করা হয়, ড্রাই ক্লিনিং এর সময় অনেক সময় দেখা যায় যে ওই কি বলে ওই সারফেস থেকে ইয়েগুলো উঠে যাচ্ছে আর কি, ফিনিশিং গুলো। ড্রাই ক্লিনিং এ কিন্তু আমরা বিভিন্ন ধরনের সলভেন্ট ব্যবহার করি। এটা অনেক সময় আমরা জানি, আমার মনে হয় তোমরা জানো সবাই এটা এমনিতেও, যে ড্রাই ক্লিনিং মানে কিন্তু এরকম না যে একদম ড্রাই কন্ডিশনে ক্লিনিং করতেছে, তা না। ওইখানে অ্যাকচুয়ালি বিভিন্ন অর্গানিক সলভেন্ট ইউজ করা হয়, হ্যাঁ। সো অ্যাকচুয়ালি ওটা ওয়েট হয়, বাট যেহেতু পানি নাই, মানে ওয়াটারলেস, এই কারণে ওটাকে ড্রাই ক্লিনিং বলে আর কি। বিভিন্ন অর্গানিক সলভেন্ট দিয়ে এটা করা হয়। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সিলিকন ওয়াটার রিপেলেন্ট। সিলিকন ওয়াটার রিপেলেন্ট এটা আমরা যাদের সাথে সফেনার শেষ হয়েছে তারা জানো যে সিলিকন সফেনারও ছিল, যেটা আমরা ওইখানেও পড়ছিলাম যে সিলিকন সফেনার ওয়াটার রিপেলেন্সি শো করে। সিমিলার কাইন্ড অফ কেমিক্যালি এই ওয়াটার রিপেলেন্ট করার জন্য ইউজ হয়। এই যে পলিডাইমিথাইল সিলোক্সেন প্রোডাক্ট যেগুলা, এটা কিন্তু আমরা সফেনারও অ্যাপ্লাই করছিলাম, সেম সেম জিনিসই আমরা অ্যাপ্লাই করছিলাম সফেনার হিসেবেও, পলিডাইমিথাইল সিলোক্সেন। তো এই ধরনের সিলিকন সফটওয়্যার যেটা আর কি, ওখানে আমরা সফটওয়্যার হিসেবে ইউজ করছি, বাট এখানে আমরা এটাকে আবার ওয়াটার রিপেলেন্ট হিসেবে ইউজ করতেছি। বাট যখন আমি এটাকে ওয়াটার রিপেলেন্ট হিসেবে পার্টিকুলারলি ব্যবহার করব, তখন শুধু এই একটা প্রোডাক্ট ইউজ করাটা এনাফ হবে না, হ্যাঁ। মানে সিলিকন এই প্রোডাক্টটাই, মানে পলিডাইমিথাইল সিলোক্সেন ফর এক্সাম্পল, এটাকে যদি আমি ওয়াটার রিপিলেন্ট করার পারপাসে ব্যবহার করতে চাই, তখন এটা ডিউরেবিলিটি বাড়ানোর জন্য বা ওয়াটার রিপিলেন্সি যে ক্যারেক্টারিস্টিক সেটা একটু ইনক্রিজ করার জন্য এটার সাথে আমাদের এডিশনাল কিছু কেমিক্যাল অ্যাড করতে হবে, যেটা সফটওয়্যার হিসেবে অ্যাপ্লিকেশন করার সময় আমাদের লাগে নাই। তো এটা আমরা দেখবো যে এটা কিভাবে করে। এই যে টু এনহেন্স ডিউরেবিলিটি, সেকেন্ড প্যারাটায় বলছে দেখো, টু এনহেন্স ডিউরেবিলিটি ওয়াটার রিপেলেন্ট সিলিকন অফেন কনসিস্ট অফ সিলানল, সিলেন অ্যান্ড এ ক্যাটালিস্ট লাইক টিন অক্টো এইট, হ্যাঁ, অক্টেট। এটাকে অর্থাৎ এই তিন ধরনের, এটা একটা ক্যাটালিস্ট ইউজ করা হয়, সাথে আরো দুইটা কেমিক্যাল সিলানল এবং সিলেন, এগুলো ইউজ করা হয় কিসের সাথে, এই মূল যেই কেমিক্যালটা পলিডাইমিথাইল সিলক্সেন এটার সাথে ব্যবহার করা হয়। এটা করলে কি হয়, এটার মধ্যে ক্রস লিঙ্কিং হয় এবং তাদের একটা বিশাল ফিল্মের মতো তৈরি করে, যেটা ডিউরেবল হয় এবং একই সঙ্গে খুব ভালো ওয়াটার রিপিলেন্সি দেয় আর কি, হ্যাঁ। আচ্ছা, তো তারা এটা কিভাবে তৈরি হয় এটা এখানে একটু দেওয়া আছে। এই যে সিলানলের স্ট্রাকচার প্রথমে একটু খেয়াল করো, সিলানলটা কিরকম দেখতে। ঠিক আছে, সিলানলটা কেমন, আর সিলেন, সিলেনে দেখো এখানে হচ্ছে যে সিলিকন অক্সিজেনের যে ব্যাকবোনটা, এটার সাথে মিথাইল গ্রুপ আর একটা হাইড্রোজেন গ্রুপ আছে। আর এখানে হচ্ছে তোমার বাইরের দিকে কি আছে দেখো, রিয়েক্টিং গ্রুপ হিসেবে কি আছে, সিলিকন অক্সিজেনের যে ব্যাকবোন এটার সাথে আছে একটা ওএইচ গ্রুপ আর দুইটা মিথাইল গ্রুপ, হ্যাঁ। মূলত এই দুইটা জিনিসের মধ্যে ক্রস লিঙ্কিং হবে। সিলানল আর সিলেনের মধ্যে ক্রস লিঙ্কিংটা হবে কোথায়? সিলিকন অক্সিজেন তো কমন ফর এনি কাইন্ড অফ সিলিকন প্রোডাক্ট, মানে যেটা সফেনার বলো বা ওয়াটার রিপিলেন্ট বলো। তো সিলিকন অক্সিজেনের সাথে এখানে তোমার ব্যাকবোনের সাথে আর কি অ্যাড আছে, সিলানলের মধ্যে আছে একটা ওএইচ গ্রুপ আছে, আর হচ্ছে দুইটা মিথাইল গ্রুপ আছে। আর এখানে যে পলিমারাইজেশন হবে যে অংশে, সেখানে কি আছে, সিলিকন অক্সিজেনের সাথে মিথাইল গ্রুপ আছে আর হাইড্রোজেন আছে। তো এই অংশটুকুর মধ্যে, এই দুইটা অংশের মধ্যে যে তোমার এই যে ক্রস লিঙ্কিং হবে, যে এখানে দেখো দেওয়া আছে। এই সিলানলটাকে যে সংক্ষেপে এই যে যে রিয়েক্টিং গ্রুপটা ওই যে এই অংশে যা আছে এটাকে এখানে বাইরে রাখা হচ্ছে রিয়েকশনটা বোঝানোর জন্য যে কোথায় কোথায় হচ্ছে। আর সিলেনের মধ্যে এই যে সিলিকন অক্সিজেনের সাথে মিথাইল এবং হাইড্রোজেন এই অংশটুকুতে এখানে আলাদা রাখা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই দুইটা পোর্শনের মধ্যে দেখো এই যে তোমার
ক্রস লিঙ্কিং হবে। হ্যাঁ, এখানে তোমার এই যে হাইড্রোজেন মলিকুল বের হয়ে যাবে দুইটার মধ্যে, দেন এরা একটার সাথে একটা অ্যাড হয়ে ক্রস লিঙ্ক তৈরি হবে। ঠিক আছে, তো সিলানল এবং সিলেনের মধ্যে এই ধরনের ক্রস লিঙ্কিং এর কারণে কি হবে, একটা বিশাল পলিমার তৈরি হবে, যেটা মূলত মূল যে ওয়াটার রিপেলেন্ট কেমিক্যাল আমরা ইউজ করছি পলিডাইমিথাইল সিলক্সেন, সেটাকে ডিউরেবিলিটি প্রোভাইড করবে। ঠিক আছে, আর এখানে টিন অক্টোয়েড যেটা, এটা হচ্ছে তোমার ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। হ্যাঁ, তাহলে এভাবে রিয়েকশন হওয়ার পরে মূলত তোমার সিলিকন ওয়াটার রিপেলেন্টটা কিভাবে ফ্যাব্রিকে থাকবে খেয়াল করো। মূলত সিলিকন অক্সিজেন এরকম ব্যাকবোন থাকে, এটা আমরা সফটওয়্যার পড়ার সময় দেখছিলাম, বা এদের সাথে এখন এই অংশটা হয়নি, তারা দেখবা সামনে, যে সিলিকন সফটওয়্যার বা সিলিকন ওয়াটার রিপেলেন্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটার মধ্যে সিলিকন অক্সিজেনের এরকম অল্টারনেট ব্যাকবোন থাকে আর কি, সিলিকন অক্সিজেন, হ্যাঁ, এরকম অল্টারনেট স্ট্রাকচারের ব্যাকবোন থাকে। তো এটা কি হবে, এই অক্সিজেনটা এই ফাইবার সারফেসের যে চার্জ ওএইচ গ্রুপ, সেটার সাথে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত হবে আর কি। হ্যাঁ, সিলিকন অক্সিজেনের যে অক্সিজেন সেটা ফাইবার সারফেসের যে হাইড্রোক্সিল গ্রুপ সেটার সাথে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত হবে। এবং আপার সারফেসে কি থাকবে, এই যে মিথাইল গ্রুপগুলো যেগুলো আছে সেগুলো ওরিয়েন্টেড অবস্থায় থাকবে আর কি। হ্যাঁ, আর এই পুরো স্ট্রাকচারটাকে তোমার স্টেবিলিটি বা ডিউরেবিলিটি দিচ্ছে কে, ওই যে সিলানল এবং সিলেনের যে ক্রস লিঙ্ক স্ট্রাকচারটা সেটা, এটা একটা পুরো একটা প্রোটেক্টিভ লেয়ারের মতো তৈরি করে এটাকে তোমার হচ্ছে ডিউরেবিলিটি প্রোভাইড করবে আর কি। বুঝতে পারছো তাহলে সিলিকন ওয়াটার রিপেলেন্ট কিভাবে তোমার সারফেসে থাকে? যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। নিজেরা পড়লেও বুঝতে পারবা, এখানে খুবই সহজ ভাবেই লেখা আছে, দেখলে জটিল মনে হতে পারে বাট অ্যাকচুয়ালি এতটা জটিল না, ঠান্ডা মাথায় পড়লে বুঝতে পারবে। আচ্ছা, তাহলে অ্যাডভান্টেজ যদি চিন্তা করি, সিলিকন ওয়াটার রিপেলেন্টের অ্যাডভান্টেজ হচ্ছে এটা তোমার অনেক হাই লেভেলের ওয়াটার রেজিস্ট্যান্স দিবে, খুবই কম কনসেন্ট্রেশনে। দেখো মাত্র ফ্যাব্রিক ওয়েটের মাত্র 1%ও যদি আমরা দেই সিলিকন ওয়াটার রিপেলেন্ট, তাহলেও এটা অনেক ভালো রিপেলেন্সি শো করে, অর্থাৎ কম্পারেটিভলি কেমিক্যাল কম লাগে আর কি, এটা একটা ভালো সুবিধা। যেহেতু আমরা আগেও দেখছি যে এটা সফটওয়্যার হিসেবে ইউজ হয়, তার মানে আমি যদি সিলিকন ওয়াটার রিপেলেন্ট ইউজ করি, এটা আমাকে একটা সফট তোমার হ্যান্ড ফিলও দিবে, যেটা একটা এক্সট্রা সুবিধা। বেশিরভাগ ক্ষেত্রে তোমার রিপেলেন্ট কেমিক্যাল অ্যাপ্লাই করলে ফ্যাব্রিক কিন্তু স্টিফ হয়ে যায়। তো এই স্টিফনেস থেকে মুক্তি পাওয়ার একটা উপায় যে আমি যদি সিলিকন ওয়াটার রিপেলেন্ট ইউজ করি, এটা একই সঙ্গে আমাকে সফটনেস প্রোভাইড করবে। তারপর সফটনেস অ্যাচিভ হলে পাশাপাশি আরো কিছু টেকনিক্যাল প্রপার্টি অ্যাচিভ হয়, এটা আমরা আগেও জানি, যে সুইবিলিটি বাড়ে, শেপ রিটেনশন ঠিক থাকে, এনহ্যান্স অ্যাপিয়ারেন্স ফিল, পার্টিকুলারলি ইন কেস অফ পাইল ফ্যাব্রিক। হ্যাঁ, অর্থাৎ যেগুলো খুব সফট টাইপের ফ্যাব্রিক হয়, হ্যাঁ, ওগুলোতে এটা ভালো কাজ করে আর কি। এরপরে কি অ্যাপ্লিকেশন ভার্সেটাইলিটি, এটা তোমার বিভিন্ন ভাবে অ্যাপ্লাই করা যায়, এক্সস্ট মেথডে অ্যাপ্লাই করা যেতে পারে, প্যাডিং মেথডেও করা যাবে। আম, এই কারণে বলছি কি যে এটা সুইটেবল ফর প্রেসার সেন্সিটিভ ফ্যাব্রিক, অর্থাৎ অনেক সময় প্যাডিং এ অ্যাপ্লাই করলে হয় কি, যে ফ্যাব্রিক গুলো খুব প্রেসার সেন্সিটিভ থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওয়াটার রিপিলেন্ট টাইপ অফ ফিনিশিং গুলো রিকমেন্ডেড হচ্ছে তোমার প্যাডিং মেথড অ্যাপ্লাই করা, বা ওটার কেমিক্যাল ধরনটা এমন যে প্যাডিং এ করলে সবচেয়ে ভালো ইয়ে পাওয়া যায়। কিন্তু যদি ফ্যাব্রিক সেন্সিটিভ হয়, তখন কিন্তু প্যাডিং মেথডটা ফ্যাব্রিককে তোমার অনেক সময় নষ্ট করে ফেলতে পারে। হ্যাঁ, তখন আবার এক্সস্ট মেথডটা হচ্ছে আহ, তোমার হচ্ছে রিকমেন্ডেড। তো এই কারণে যেহেতু সিলিকনটা আমরা এক্সস্ট মেথডে অ্যাপ্লাই করতে পারি, খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি, এই কারণে এটা সেন্সিটিভ ফ্যাব্রিকের জন্য অনেক সময় ভালো আর কি। হ্যাঁ, প্যাডিং এ করতে হবে না সেক্ষেত্রে। আচ্ছা, এরপরে সিলিকন ওয়াটার রিপেলেন্টের একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমরা যদি রিকোয়ার্ড অ্যামাউন্টের চেয়ে বেশি অ্যামাউন্ট ব্যবহার করি। হ্যাঁ, যেমন একটু আগে আমরা দেখলাম কি এটা রিকোয়ার্ড অ্যামাউন্ট খুবই সামান্য, মাত্র 1% দিলে এটা একদম সুন্দর রিপেলেন্সি শো করবে। এখন কোনো কারণে যদি আমরা এটা বেশি অ্যাপ্লাই করে ফেলি বা এটা কনসেন্ট্রেশন বেশি দিয়ে ফেলি, তাহলে যে সমস্যা হবে, যেটা পিল ফর্ম করার একটা চান্স দেখা দিবে, সিম স্লিপেজ হবে, অর্থাৎ অতিরিক্ত ডুপ্লিকেট হয়ে যাবে। পাশাপাশি আরেকটা যেটা হবে যে তোমার এরকম ডাবল লেয়ার তৈরি করবে সিলিকনের। দেখো প্রথম লেয়ারটা কিন্তু আমার ডিজায়ারেবল লেয়ার, এই যে ফার্স্ট লেয়ার যেটা, এটা আমরা আগেও দেখছি যে যখন আমি কেমিক্যাল অ্যাপ্লাই করতেছি, এরকম একটা লেয়ার হচ্ছে যে লেয়ারটার আপার সার্ফেসে কি থাকতেছে,
মিথাইল গ্রুপ গুলো থাকতেছে। হ্যাঁ, খুব ভালো হাইড্রোফোবিসিটি দিচ্ছে, সফটনেস দিচ্ছে, সবই দিচ্ছে। এখন যখন আমি রিকোয়ার্ড অ্যামাউন্টের চেয়ে এক্সেস অ্যামাউন্ট ইউজ করব, তখন যেটা হবে যে এই কেমিক্যালটার আরেকটা লেয়ার তৈরি হবে, যে লেয়ারটা মূলত কিভাবে অ্যাটাচ হবে, যে হাইড্রোফোবিক পার্টটা হাইড্রোফোবিক পার্টকে অ্যাট্রাক্ট করবে। অর্থাৎ এই যে প্রথম যে লেয়ারের যে মিথাইল গ্রুপ গুলা, যেগুলা মূলত কি হাইড্রোফোবিক গ্রুপ, তারা কি করবে আরেকটা লেয়ারে তোমার সিলিকন ওই রিপিলেন্ট কেমিক্যালটাকে অ্যাট্রাক্ট করবে। ওই মিথাইল গ্রুপ গুলা হাইড্রোফোবিক লেয়ারের ওই পাশটাতে তোমার হচ্ছে অ্যাট্রাক্টেড হবে আর কি। হ্যাঁ, অর্থাৎ হাইড্রোফোবিক পার্ট অ্যাট্রাক্ট হাইড্রোফোবিক পার্ট, এটা আমরা জানি। তারা কি করবে, এভাবে এরকম ডাবল একটা লেয়ার তৈরি করবে, হ্যাঁ, অতিরিক্ত যদি অ্যাপ্লাই করা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আবার কি হবে, এই তোমার আপার সারফেসে কিন্তু তখন কিন্তু চার্জ থাকবে, যে অক্সিজেনের যে চার্জ, নেগেটিভ চার্জ, সেটা কিন্তু উপরের পাশের দিকে রয়ে যাবে। তখন এই ক্ষেত্রে কিন্তু তার রিপিলেন্সি যে টেন্ডেন্সি সেটা কমে যাবে। আপার সারফেসে এরকম যদি অক্সিজেন নেগেটিভ চার্জ থাকে, তখন কিন্তু সে ওয়াটার মলিকুলকে আবার অ্যাট্রাক্ট করতে পারবে, তাই না? তার মানে আমি যে রিপিলেন্সি চাচ্ছি সেটা তখন আর অ্যাচিভ হবে না। এবং এতে করে তোমার ওই স্ট্যাটিক চার্জ ফর্ম করার প্রবণতা তৈরি হতে পারে। ঠিক আছে, তার মানে আমার ডিসঅ্যাডভান্টেজ এটাই যে আমার রিকোয়ার্ড অ্যামাউন্টের চেয়ে বেশি অ্যামাউন্ট ব্যবহার করলে এরকম ডাবল লেয়ার তৈরি হবে, যে লেয়ারটা একই সাথে তোমার রিপিলেন্সি যে আহ, তোমার পাওয়ার সেটা কমে যাবে। সিম স্লিপেজ হবে এটার কারণে, স্ট্যাটিক চার্জ ইয়ে করতে পারে, প্লাস হচ্ছে ওই ওয়াটার অ্যাট্রাক্ট করবে, যে কারণে তোমার ফিনিশিং কেমিক্যাল কিছুটা ওয়াশ আউট হয়ে যেতে পারে, আবার যে রিপিলেন্সি আমি চাচ্ছি সেটাও থাকবে না। ঠিক আছে, এরকম প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু অনেক সময় এই অংশটুকু থেকে একটা ছোট কোশ্চেন টাইপের আসতে পারে যে হোয়াট হ্যাপেন ইফ ইউ ইউজ এক্সেস অ্যামাউন্ট অফ সিলিকন ওয়াটার রিপেলেন্ট। ঠিক আছে, তার মানে এইটা এখানে একটা ছোট কোশ্চেন আসার মতো কোশ্চেন আছে। সেক্ষেত্রে তোমার এই ছবিটা দিয়ে বোঝাতে হবে, এই কেমিক্যাল স্ট্রাকচারটা দিয়ে, যে আমি যদি অতিরিক্ত অ্যামাউন্ট ব্যবহার করি তখন এরকম ডাবল লেয়ার তৈরি হবে, যে লেয়ারটা অ্যাকচুয়ালি রিপিলেন্সি পাওয়ার কমায় দিবে, এবং ওয়াটার অ্যাট্রাক্ট করার কারণে ওটার মূল যে উদ্দেশ্য সেটা ব্যাহত হবে। ম্যাম এখানে যে বলো। ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ার এদের মধ্যে তো কোনো বন্ড দেখতে পাচ্ছি না আমরা, তাহলে বন্ড না থাকলে এটা স্টেবল থাকবে কিভাবে? বন্ড বলতে এটা তোমার এই যে হাইড্রোফোবিক হাইড্রোফোবিক অ্যাট্রাকশন যেটা, হ্যাঁ, ওই যে তোমার এটাকে কি বলে, ভ্যান্ডার ওয়ালস অ্যাট্রাকশন হতে পারে, বা তাদের নিজেদের মধ্যে ওই যে হাইড্রোফোবিক পার্ট হাইড্রোফোবিক অ্যাট্রাক্ট করে, ডিপোজিশন টাইপ আর কি, এক ধরনের অ্যাট্রাকশন। হ্যাঁ, বন্ড থাকতে হবে নট নেসেসারি তোমার। আহ বন্ড বলতে কি, আইদার কোভ্যালেন্ট বন্ড অথবা আয়নিক বন্ড বোঝায়, এর বাইরেও তো অ্যাটাচ থাকতে পারে কোনো একটা প্রোডাক্ট। হ্যাঁ, এটা হচ্ছে ওই টাইপের অ্যাট্রাকশন আর কি, হাইড্রোফোবিক অ্যাট্রাক্ট হাইড্রোফোবিক, অথবা হাইড্রোফিলিক অ্যাট্রাক্ট হাইড্রোফিলিক, আমরা যেটা ইয়েতে পড়ছিলাম না, যে সফেনারের সময়, ওখানেও তো কোনো বন্ড ক্রিয়েশন হচ্ছিল না। সেখানে কি হচ্ছিল, যে তোমার জাস্ট তাদের আহ, একই টাইপের নেচারের কারণে তারা একটার সাথে আরেকটা কানেক্টেড থাকতেছে আর কি। ওয়ান কাইন্ড অফ ডিপোজিশন টাইপ। ডিপোজিশনটা এটাই, তখন তোমার এই যে যেহেতু আবার উপরের সারফেসটাতে যেহেতু তোমার নেগেটিভ চার্জ থাকবে যে অক্সিজেনের কারণে, তখন এটা যখন তুমি পানি দিবা তখন কিন্তু ওই লেয়ারটা আবার ওয়াশ আউট হয়ে যেতে পারে আর কি। এই সমস্যাটা হবে আর কি। বুঝতে পারছো? ইয়েস ম্যাম। আচ্ছা, এরপরে আর কি বলছে, যে মডারেট ডিউরেবিলিটি টু লন্ডারিং থ্রু হাইড্রোলাইসিস অফ সিলক্সেন এন্ড রাপচার অফ ফিল্ম বাই স্ট্রং সেলুলোজ ফাইবার সুয়েলিং এন্ড ড্রাই ক্লিনিং। অর্থাৎ এই সেম সমস্যার কারণে তোমার তোমার ওয়াশা, যেটা একটু আগে বললাম যে ওয়াশ আউট হয়ে যাওয়ার চান্স থাকবে। তারপরে আরেকটা কি সমস্যা, অয়েল এবং সয়েল রিপিলেন্সি নাই। সিলিকনের ক্ষেত্রে আমরা যে যে সারফেস টেনশনের বিষয়টা দেখলাম প্রথম দিকে, সেখানে দেখা গেছে যে তার যে সারফেস টেনশন সেটা অয়েলের সারফেস টেনশনের চেয়ে কি বেশি, যে কারণে এটা রিপিল করতে পারবে না, অয়েল বা সয়েল রিপিলেন্সি নাই। আর কি সিলিকন ফিনিশ মে এনহ্যান্স দ্য অ্যাট্রাকশন অফ হাইড্রোফোবিক ডার্ট, এটা তো আগেই বলা হয়েছে যে ওই হাইড্রোফোবিক পার্টটা তোমার হাইড্রোফোবিক ডার্টকে অ্যাট্রাক্ট করতে পারে, যেটার কারণে এটা ওই যে সবসময় একটা ডার্টি লুক দিতে পারে আর কি। আর হচ্ছে কি ওয়েস্ট ওয়াটার স্পেশালি দ্য রেসিডুয়াল বাথ ফ্রম দিস ফিনিশ অ্যাপ্লিকেশন প্রসেস আর টক্সিক টু ফিশ। অর্থাৎ এটার যে রেসিডুয়াল বাথ যেটা, এটা কিছুটা টক্সিক, মানে সিলিকন সফটওয়্যারের, সফটওয়্যার তো না, এখানে রিপিলেন্ট ফিনিশ হিসেবে আমরা ইউজ করতেছি। তো কিছুটা যেহেতু যে সিলেন ব্যবহার হয়, সিলানল, তারপরে যে টিন অক্টেট, মানে এগুলি যখন একটা ওয়াটার রিপিলেন্ট ফিনিশ অ্যাপ্লাই করতেছি আমরা একটা বাথ থেকে, ওইটার যে ফাইনাল রেসিডুয়াল বাথ যেটা, সেটা কিছুটা টক্সিক। এমনিতে সিলিকন সফটওয়্যার খুব বেশি টক্সিক না অন্যান্য
ইয়ার তুলনায়, সফেনার বা রিপেলেন্ট যেটাই বলি আর কি, একই জিনিস আসলে। কিন্তু নর্মালি ইন জেনারেল সিলিকনটা খুব বেশি টক্সিক না, কিন্তু যখন আমি এই যে অনেক কেমিক্যাল একত্রিত করে একটা বাথ প্রিপেয়ার করে ইউজ করতেছি, এবং এটার ফাইনাল রেসিডিউটা যখন ওয়াটারে যদি এভাবে ইনটেক অবস্থা চলে যায়, ন্যাচারাল ওয়াটারে, সেটা কিছুটা টক্সিক আর কি। আচ্ছা, এটা লাস্ট ফিনিশিং আমাদের, এটা মানে লাস্ট টাইপ অফ ওয়াটার রিপেলেন্ট ফিনিশ, সেটা হচ্ছে ফ্লুরোকার্বন। ফ্লুরোকার্বন টাইপ অফ ওয়াটার রিপেলেন্ট। কি হলো? দাঁড়াও। আচ্ছা, তো যেটা করতেছিলাম, কোথায় গেল ওটা? হুম। আচ্ছা, তো ফ্লুরোকার্বন বেস ওয়াটার রিপেলেন্ট, হ্যাঁ, এখানে তোমার কি হচ্ছে দেখো, যে ফ্লুরোকার্বন বেস যেগুলো রিপেলার অফার দ্য লোয়ার সারফেস এনার্জি, মানে এই টাইপের ওয়াটার রিপেলেন্ট গুলো হচ্ছে তোমার অয়েল ওয়াটার সবকিছুই রিপেল করতে পারে, মানে এদের সারফেস এনার্জি সবচেয়ে কম, সারফেস টেনশন সবচেয়ে কম আর কি, হ্যাঁ। তো এমন যত ধরনের রিপেলেন্ট কেমিক্যাল আছে, এরা সবচেয়ে ইফিশিয়েন্ট আর কি, এই দিক থেকে ওয়াটার অয়েল সবকিছুই রিপেল করতে পারে আর কি। তো এরা কিভাবে তৈরি হয়? দিস রিপেলেন্টস আর ক্রিয়েটেড বাই ইন্ট্রোডিউসিং পারফ্লুরোঅ্যালকাইল গ্রুপস ইনটু অ্যাক্রাইলিক অর ইউরেথিন মনোমার্স হুইচ আর দেন পলিমারাইজড টু ফর্ম ফিনিশ অন ফ্যাব্রিক। অর্থাৎ এখানে কি বলছে খেয়াল করো, যে পারফ্লুরোঅ্যালকাইল গ্রুপ, এই যে এখানে স্ট্রাকচারটাতে খেয়াল করো, এই যে আহ, এখানে যে কার্বন কার্বন এবং তার চারপাশে ফ্লোরিন গ্রুপ, এটা হচ্ছে পারফ্লুরো গ্রুপ, এটার সাথে আবার অ্যালকাইল গ্রুপ আছে, CH2 CH2। তো এরকম পারফ্লুরো অ্যালকাইল গ্রুপ, হ্যাঁ, অর্থাৎ এই যে এই টাইপের যে গ্রুপ গুলা, এটা অ্যাড করা হয় অ্যাক্রাইলিক অথবা ইউরেথিন মনোমারের মধ্যে। যে এখানে এটা যেটা দেখতেছো, এটা হচ্ছে অ্যাক্রাইলিক মনোমার, যে C+O গ্রুপ গুলো, এটা হচ্ছে অ্যাক্রাইলিক মনোমার এটা। তো এই টাইপের, অথবা ইউরেথিনটা এখানে দেখায় না, এই যে এক্স এবং ওয়াই দিয়ে এখানে অন্য টাইপ অফ মনোমার থাকতে পারে, এটা বোঝাচ্ছে। তার মানে এখানে ডিফারেন্ট টাইপ অফ মনোমার থাকতে পারে, তবে বেসটা হবে কি অ্যাক্রাইলিক অথবা ইউরেথিন মনোমার, এবং সেটার সাথে পারফ্লুরো অ্যালকাইল গ্রুপ অ্যাড করা হবে এই ধরনের রিপেলেন্ট ফিনিশ বানানোর জন্য। তো এদেরকে একত্রিত করে সলিউশন তৈরি করে যখন আমরা অ্যাপ্লাই করব, তখন তারা পলিমারাইজড হবে। হ্যাঁ, নির্দিষ্ট টেম্পারেচারে পলিমারাইজড হয়ে তারপরে হচ্ছে এই রিপেলেন্ট তোমার লেয়ারটা তৈরি করবে আর কি। তো এটা কিভাবে অ্যাপ্লাই হয় ফেব্রিকে, মেকানিজম দেওয়া আছে, যে অ্যাপ্লিকেশন প্রসেস আর কি। অ্যাপ্লিকেশন প্রসেস ফর মোস্ট ফ্লুরোকার্বন প্রোডাক্ট ইনভলভস প্যাডিং, ড্রাইং এন্ড কিউরিং। অর্থাৎ প্যাডিং মেথড এটা অ্যাপ্লাই করা হয় বেশিরভাগ ওয়াটার রিপেলেন্টই তোমার প্যাডিং মেথড অ্যাপ্লাই করা হয়। ওই জন্যই একটু আগে এই কথাটা আসছিল, যে সিলিকনের ক্ষেত্রে এটা সুবিধা পাই যে আমরা এটা এক্সস্ট মেথডে ব্যবহার করতে পারি। তো এরপরে কি হয়, ডিউরিং হিট ট্রিটমেন্ট দ্য পারফ্লুরো সাইড চেইন অরিয়েন্ট দেমসেলভ ইনটু নিয়ারলি ক্রিস্টালাইন স্ট্রাকচার, এ ক্রুশিয়াল ফ্যাক্টর ফর অ্যাচিভিং অপটিমাল রিপেলেন্সি। অর্থাৎ ওই পারফ্লুরো যে সাইড চেইন গুলা, এরা হচ্ছে এরকম ওই তোমার মনোমারটার সাথে অ্যাড হয়ে হয়ে তোমার একটা তোমার একদম ক্রিস্টালাইন স্ট্রাকচার তৈরি করে, তার মানে আপার সারফেসটা একদম রিপিলেন্ট ফিনিশিং এর জন্য উপযুক্ত হয়ে যায় আর কি, হ্যাঁ। উপরের যে সারফেসটা, এটা হাইলি ওয়াটার রিপিলেন্ট হয়। তো এরপরে যেটা হয়, দিস orientation however can be disrupted by washing or dry cleaning leading to a reduction in finish performance। অর্থাৎ এখানে একটু প্রবলেম আছে, যে অনেক সময় এই আপার সারফেসটা, এটা ওয়াশিং এর সময় কিছুটা এই সাইকেলটা ভেঙে যেতে পারে, যে পারফ্লুরো যে স্ট্রাকচারটা দেখলাম ওই মনোমারের সাথে অ্যাড হয়, এই সাইকেলটা অনেক সময় তোমার ডিসরাপ্টেড হয় ওয়াশিং এর সময়, তখন এটা পারফরমেন্স কিছুটা কমে যেতে পারে আর কি, এটাই বলতে চাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, to restore the orientation and maintain repellency and new heat treatment such as ironing, pressing or tumble drying is necessary। অর্থাৎ যদি তোমার কোনো কারণে এরকম ওয়াশিং এর কারণে এটা তোমার ডিসরাপ্টেড হচ্ছে, এরকম সম্ভাবনা দেখা দেয়, তখন এটাকে আমরা ফার্দার হিট ট্রিটমেন্ট করে এটাকে আবার রিকভার করতে পারবো আর কি, এই স্ট্রাকচারটাকে। ঠিক আছে, তো যাই হোক, এই ফ্লুরোকার্বন টাইপ অফ যেই ওয়াটার রিপেলেন্ট গুলো আছে, এটা
কম্পারেটিভলি কম ব্যবহার হয়, কারণ এটা কিছুটা একটু টক্সিক, এটা যে ইয়াটা, এই জন্য এটার ইউজটা একটু কম। তো সবকিছু বিবেচনায় সিলিকনটাই সবচেয়ে ভালো আর কি, ওয়াটার রিপিলেন্টের মধ্যে ইউজ করাটা, মানে এটাই ওয়াইডলি ইউজ হয়। আর তার চেয়েও ভালো হচ্ছে যদি আমি সরাসরি ফ্যাব্রিক স্ট্রাকচারে ওয়াটার রিপিলেন্সি আনতে পারি উইদাউট এনি কেমিক্যাল ইউজ, ওইটা হচ্ছে সবচেয়ে বেস্ট। তো তারপরেও যদি আমি কেমিক্যালের হিসাব চিন্তা করি, দেখা গেছে সিলিকনটা কম্পারেটিভলি অন্যান্য কেমিক্যালের তুলনায় ইউজ করাটা সেফার বলো, বা সফটনেস অ্যাচিভ হয়, সবকিছু মিলে সিলিকনটা আর কি বাকি সবগুলো হচ্ছে বেস্ট। আর ফ্লুরোকার্বনের এই যে এখানে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এখানে বলা আছে। অ্যাডভান্টেজ যেটা, এখানেও তোমার সিলিকনের মতো এখানেও তোমার অ্যামাউন্ট অনেক কম লাগে, এটা একটা অ্যাডভান্টেজ, যে less than 1% অন দ্য ওয়েট অফ ফ্যাব্রিক ইউজ করলে আমরা অনেক ভালো রিপিলেন্সি পাই। ঠিক আছে। এবং এটা তোমার অনেক সয়েল রিপিল করতে পারে আর কি, হ্যাঁ, যেটা খুবই আহ, তোমার এটা একটা ভালো বৈশিষ্ট্য আর কি, হ্যাঁ, কারণ রিপিলেন্ট ফিনিশ যেগুলো আমরা অ্যাপ্লাই করি বেশিরভাগ গুলাই হচ্ছে তোমার সয়েল ধরে রাখে আর কি, অর্থাৎ ডার্ট ডাস্ট ধরে রাখে। একমাত্র ফ্লুরোকার্বন জাতীয় ফিনিশিং গুলাই এই ডার্ট ডাস্টকে অ্যাট্রাক্ট করে না, তাদেরকেও রিপিল করে। তো এই কারণে এটা একটা বিশেষ সুবিধা রিপিলেন্ট ফিনিশের ফ্লুরোকার্বন গুলোর মধ্যে, যে অ্যামাউন্ট তো তোমার সিলিকনও কম লাগতেছে, এখানেও কম লাগছে, বাট সিলিকন কিন্তু অয়েল বা সয়েল জাতীয় জিনিস রিপিল করতে পারতেছে না, যেটা এটা পারতেছে আর কি। আর হচ্ছে তোমার ডিসঅ্যাডভান্টেজ গুলো হচ্ছে এখানে কিছুটা কস্ট বেশি, গ্রেইং ডিউরিং লন্ডারিং, পটেনশিয়ালি হ্যাজার্ড অ্যারোসল, অর্থাৎ কিছু তোমার টক্সিসিটি আসে। তারপরে যে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট লাগতে পারে স্পেশাল টাইপ অফ, কারণ এই যে টক্সিক হওয়ার কারণে তাদের যেই রেসিডুয়াল ওয়াটার যেটা বের হয় ওখান থেকে, সেটাকে আলাদা তোমার ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হয়, এটা একটা সমস্যা। মানে নর্মাল ট্রিটমেন্ট দিয়ে হয় না, ওটাকে আলাদা স্পেশাল কেয়ারে ট্রিটমেন্ট করতে হয় বিফোর ডিসচার্জ। আচ্ছা, এটাকে তোমার এই যে এক্সস্ট্রাকশন মেথড এটাকে অ্যাপ্লাই করা যায় না, বাট দেয়ার আর সাম নিউ এফসি প্রোডাক্ট দ্যাট আর এক্সেপশনাল টু দিস রুলস। অর্থাৎ এই ফ্লুরোকার্বন জাতীয় যে কম্পোনেন্ট গুলো, এটা এক্সস্ট্রাকশন মেথড এটা ইউজ করা যায় না, এটা প্যাডিং এই করতে হয়, প্যাড ড্রাই কিউর এই সিস্টেমে। বাট আবার এটাও বলতেছে যে কিছু মডিফাইড কিছু প্রোডাক্ট আছে যেটাকে এক্সস্ট মেথডে অ্যাপ্লাই করা যেতে পারে আর কি, বাট ইন জেনারেল এটা এক্সস্ট মেথডে অ্যাপ্লাই করা যায় না। ঠিক আছে। আর এটা হচ্ছে ফাইনাল টেস্ট মেথড গুলো ডিটেলস এখানে দেই নাই, জাস্ট নামগুলো দেখালাম, কারণ এটা টেস্ট মেথড ডিটেলস পড়ার জন্য তোমাদের ওই যে টিটিকিউসি সাবজেক্ট আছে, এটা জাস্ট এখানে নামগুলো দেখো। যে স্প্রে টেস্ট, এটা আমরা ল্যাবে হয়তো তোমরা করছো, যারা ওয়াটার রিপেলেন্ট ফিনিশ করছো তাদের স্প্রে টেস্ট করার কথা ল্যাবে। এটা একটা টেস্ট যে ওয়াটার রিপেলেন্ট হয়েছে কিনা সেটা দেখা। তারপরে যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার টেস্ট, which measure the water penetration as a function of pressure exerted by water standing of the fabric. আর কি sorption of water by fabric immersed in water being evaluated, which should be suitably preconditioned prior to testing. অর্থাৎ কয়েকটা মেথড আছে যেই মেথডে আমরা বুঝতে পারবো যেটা ওয়াটার রিপেলেন্ট হয়েছে কিনা। আরো কিছু আছে যেমন কন্টাক্ট অ্যাঙ্গেল মেজার করা, যেটা এটাও আছে, এটা করা যায়। তো এইভাবে আমরা বুঝতে পারবো আর কি যে ফেব্রিক ওয়াটার রিপেলেন্ট হয়েছে কিনা। এই হচ্ছে ওভারঅল ওয়াটার রিপেলেন্ট ফিনিশ আমাদের শেষ। এটা এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, এই চ্যাপ্টারে সব বুঝতে পারছো কিনা, কোথাও বুঝতে না পারলে জিজ্ঞেস করো, আবার বলবো, সমস্যা নেই। কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা, কোশ্চেন নাই যেহেতু, তাহলে ধরে নিলাম তোমরা হয় সব বুঝছো অথবা কিছুই বুঝো নাই, দুইটার একটা, হ্যাঁ। যদি বুঝে থাকো তাহলে ভালো, আর না বুঝলে জিজ্ঞেস করতে পারো, জিজ্ঞেস করার রাস্তা সবসময় ওপেন আছে, ঠিক আছে। আর কিভাবে পড়তে হবে, কিভাবে কোশ্চেন আসবে তো বলেই দিলাম, সেভাবে প্রিপারেশন নিবে আর কি। আচ্ছা, আমি একটু অ্যাটেন্ডেন্স নিব তোমাদের, হচ্ছে ফার্স্টে অ্যাপারেলের অ্যাটেন্ডেন্স নিব। অ্যাপারেলে যারা আসছো একটু সিরিয়াল প্রথম দিকে যাদের, তারা মাইক অন করে রেডি থাকো। অ্যাটেন্ডেন্স কিন্তু মুখে দিতে হবে, ঠিক আছে, মাইক অন করো, মাইক কাজ করেন এগুলা সমস্যা থাকলে আগে অ্যাড্রেস করে রাখো।
ডাবল অ্যাটেন্ডেন্স হবে, দুইটা অ্যাটেন্ডেন্স হবে আজকে, ঠিক আছে? আচ্ছা, অ্যাপারেল আইডি 1 নাই, 2, Yes, ma'am. 3, Present, ma'am. 4, Yes, ma'am. 5 নাই, 6, 7, 8, Present, ma'am. 9, 10, Yes, ma'am. 11, Ma'am, ID 7. আইডি 7। আচ্ছা, 11 আছে নাই, 12, Yes, ma'am. 13, Yes, ma'am. 14, 14 আছে, 15, 16, Present, ma'am. 18, 19, Yes, ma'am. 20, Yes, ma'am. 21, Present, ma'am. 22, 23, 24, 25, Yes, ma'am. 26, 26, 27, ম্যাম Yes, ma'am. আসসালামু আলাইকুম ম্যাম 23। 23। আচ্ছা, জি ম্যাম 27 আছে, Yes, ma'am. 28, Yes, ma'am. 29, Present, ma'am. 30, Yes, ma'am. 30 এর পরে হচ্ছে 32, 33, 34, Yes, ma'am. 35, Yes, ma'am. 36, Yes, ma'am. 37, Yes, ma'am. 38, 38, অ্যাপারেলে 38 নাই, 39, Present, ma'am. 40, 40 আছে নাই, 42, 42 নাই, 44, Yes, ma'am. 45, Yes, ma'am. 46, 48, Present, ma'am. 49, 50,